আজকে আমরা দেখবো আমরা স্টার্টেড উইথ পাইথন পাইথন ইনস্টল করা থেকে ধরে নিয়ে পাইথন সম্পর্কিত যত কাজ আছে বা যত কথা আছে আমরা সবকিছু এর আগের ক্লাসে বলে দিয়েছিলাম। পাইথনে কোড কিভাবে লেখা সেটাও বলে দিয়েছিলাম। আজকে আমাদের হচ্ছে কি পাইথনের ভেরিয়েবল নিয়ে আমরা দেখবো। পাইথন ভেরিয়েবল লেকচার 2 তে দেখা যায়, স্ক্রিন দেখা যায়। আমরা আজকে কাজ করবো পাইথনের ভেরিয়েবল নিয়ে। এ কি কি আছে এখানে? ভেরিয়েবল। পাইথনের ভেরিয়েবলটা কি আমরা আগে বুঝতে হবে। আমাদের ভেরিয়েবলটা কি? আমাদের ভেরিয়েবল হচ্ছে এরকম একটা জিনিস যেটাকে ধরেন আমি উদাহরণস্বরূপ আমি মনে করেন কিচেন সম্পর্কে একটু বোঝাই। আমি ভেরিয়েবলটা বোঝাই, আপনি মনোযোগ দিয়ে শুনেন। মানে কিচেন মানে আপনার রান্নাঘর। রান্নাঘরের মধ্যে আমাদের কি থাকে বিভিন্ন প্রত্যেকটা এলিমেন্ট আলাদা এলিমেন্ট রাখার জন্য আলাদা কোটা থাকে না? তো হলুদের জন্য আলাদা একটা কোটা থাকে। কোটা বলেন বা বক্স বলেন বা ডিব্বা বলেন যাই বলেন, আলাদা একটা কোটা থাকে। মরিচের জন্য আলাদা একটা কোটা থাকে, লবণের জন্য আলাদা একটা কোটা থাকে, হলুদের জন্য আলাদা একটা কোটা থাকে। প্রত্যেকটার মধ্যে আলাদা এলিমেন্ট গুলি থাকে। তার মানে কি হলুদের কোটার মধ্যে হলুদ থাকে, মরিচের কোটার মধ্যে মরিচ থাকে, এই জিরার গুঁড়ার কোটার মধ্যে জিরার গুঁড়া থাকে, লবণের কোটার মধ্যে কি থাকে? লবণ থাকে। প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ভাবে রাখা হয়। প্রত্যেকটা আলাদা রাখার কারণটা কি? কারণ যখন যখন আমি রান্না করব, যখন যেটা প্রয়োজন, বৃষ্টি আসতেছে, যখন যেটা প্রয়োজন আমরা যেন ইমিডিয়েটলি সেই জিনিসটা আমরা দিতে পারি, মিস না হয়। কারণ আমি জানি মরিচেরটার মধ্যে মরিচ আছে, লবণেরটার মধ্যে লবণ আছে। এখন যদি আমি সবগুলোকে যদি একসাথে করে ফেলি, সবগুলো এলিমেন্ট যদি একসাথে একসাথে করে ফেলি, মানে মরিচ, হলুদ, পরে হচ্ছে গিয়ে জিরার গুঁড়া, লবণ যা আছে সবকিছু একসাথে করে ইচ্ছা করলে কি একটা কোটার মধ্যে রাখতে পারবো না? রাখতে পারবো, কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো না। আবার ইউজও করতে পারবো, কিন্তু আমরা এটা সঠিকভাবে ইউজ করতে পারবো না। সঠিকভাবে ইউজ করতে পারবো। এখন লবণ কম লাগতে পারে, বেশি লাগতে পারে। লবণ, মরিচ, হলুদ যা সব একসাথে মিশাই দিছি, সবগুলো তো একই পরিমাণে যাবে না তরকারির মধ্যে, এটা কাজ হবে না। এই জন্য আমাদের কি করতে হয়, প্রত্যেকটা আলাদা কোটার মধ্যে রাখতে হয়। এখন আমাদের প্রোগ্রামিং এর মতো এই আলাদা কোটার মতো, মানে এক এক জিনিস এক একটা টাইপ, এক একটা এলিমেন্ট যেন আলাদাভাবে আমরা রাখতে পারি, মানে কি স্টোর করতে পারি। সে স্টোর করার জন্য আমাদের ভেরিয়েবল তৈরি হয়েছে। সেই ভেরিয়েবলের মধ্যে আমরা আলাদা ডাটা টাইপ বা আলাদা আলাদা ভ্যালুগুলি আমরা আলাদাভাবে রাখি, যেন আমরা এটা পরবর্তীতে ইউজ করতে পারি। এই যে মরিচটা কেন রাখা হয় পরবর্তীতে, কারণ ডেইলি তো আমি ইউজ করতে, যতবার রান্না করবো ততবার আমি ইউজ করতেছি, এই জন্য আমি ডেইলি ডেইলি ইউজ করতে পারি এখান থেকে, নাকি? এই জন্য আমার এলিমেন্ট এটাতে রাখলাম। এখন আমাদের ভেরিয়েবলটা এটাই, এখানে এটাই বলছে এই ভেরিয়েবল আর কন্টেনার্স, এই যে একটা কন্টেনার ফর স্টোরিং ডাটা ভ্যালুস, ডাটার যে ভ্যালুস গুলো আছে সেগুলো রাখার জন্য the value of a variable can be changed during the program execution, চেঞ্জ করা যায় কিরকম? এখন আমার ওই যে লবণের কোটার মধ্যে আমি হলুদ রাখতে পারবো না, মানে লবণ যদি আমার শেষ হয়ে যায়, লবণ শেষ হয়ে যাওয়ার পরে এই লবণের কোটার মধ্যে আমি হলুদ রাখতে পারবো না। বা আমি হলুদের কোটা হলুদ শেষ হয়ে গেছে, হলুদের কোটার মধ্যে আমি মরিচ রাখতে পারবো না। অবশ্যই রাখতে পারবো। হয়তো শেষ হয়ে যাক বা আমি ঢেলে অন্য কোথাও রেখি, মানে এটা ফেলে দিয়ে বা ঢেলে আমি আবার এটাতে রাখতে পারবো। তো আপনার এই প্রোগ্রামিং এক্সিকিউশনের সময় আপনার এই ভ্যালুগুলিকে, মানে আপনি যে ভেরিয়েবল গুলো তৈরি করবেন, এই ভেরিয়েবল গুলিতে আপনি কি করতে পারেন? বিভিন্ন রকমের ভ্যালু রাখতে পারেন। প্রয়োজনে আবার সেই ভ্যালুটাকে চেঞ্জও করে দিতে পারেন, সেগুলো চেঞ্জ করতে পারেন। এই জন্য দেখেন, আর আমাদের এই ভ্যালুগুলি রাখার জন্য, মানে এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালুগুলি রাখার জন্য আমাদের একটা মাঝখানে একটা অপারেটর ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে এটাকে অ্যাসাইন করে দিতে হয়। সেই অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি আমাদের ইকুয়াল, ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে আমি একটা নেম নামের একটা ভেরিয়েবল তৈরি করছি, এখানে এটা কি, এটার নাম কি? ভেরিয়েবল। আমি নেম নামের একটা ভেরিয়েবল তৈরি করছি, আর নেমের ভিতরে আমি নাম রেখে দিচ্ছি কি রহিম। রহিমের মধ্যে দেখেন দুইটা কোটেশন দেওয়া আছে। কোটেশন মানে কি, কোটেশন দেওয়ার কারণে এটার টাইপ চেঞ্জ হয়ে গেছে। কোটেশন মানে হচ্ছে স্ট্রিং। যে কোনো লেখা বা যে কোনো স্ট্রিং রাখতে গেলে আমাদের কোটেশন দিয়ে রাখতে হবে, কোটেশনের ভিতরে এটা হবে স্ট্রিং। আবার যদি আমরা কোনো নাম্বার রাখি, সেই নাম্বারের মধ্যে আমাদের কোটেশন দেওয়া যাবে না, কারণ নাম্বার তো নাম্বার, এটা আলাদা টাইপ, এটা তো স্ট্রিং না। নাম্বারের মধ্যে কোনো কোটেশন দেওয়া যাবে না। যদি নাম্বারের মধ্যে কোটেশন দেন সেটাও স্ট্রিং হয়ে যাবে, কারণ কি স্ট্রিং হওয়ার একটাই উদ্দেশ্য যে আমার কোটেশন থাকতে হবে, কোটেশন থাকলে স্ট্রিং হয়ে যাবে। আমি নাম্বারের উপরে যদি কোটেশন দেন তো নাম্বারটা স্ট্রিং হয়ে যাবে। এখানে লেখা আছে অ্যাসাইনিং এ স্ট্রিং ভ্যালু, দেখেন এখানে একটা স্ট্রিং ভ্যালু রাখা হয়েছে, মানে কি কোটেশন দিয়ে। এরপর আমাদের এজ ইকুয়াল টু 25, অ্যাসাইনিং অ্যান ইন্টিজার ভ্যালু, একটা ইন্টিজার ভ্যালু রাখা হয়েছে। গ্রেড ইকুয়াল টু 89.3, অ্যাসাইনিং এ ফ্লোট ভ্যালু, এটা কি ফ্লোট নাম্বার না, না ভগ্নাংশ না, শর্ট নাম্বার। ইজ মেরিট ট্রু, এটা একটা বুলিয়ান নাম্বার, অ্যাসাইনিং এ বুলিয়ান ভ্যালু।
মানে কি এটা ট্রু অর ফলস, আমাদের বুলিয়ান ভ্যালু আছে দুইটা, একটা ট্রু আর একটা ফলস, এই দুইটা বলে আছে। তো আমরা যে ভেরিয়েবলের মধ্যে যাই রাখি না কেন আমাদের অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইন করতে হবে কি দিয়ে, ইকুয়াল সাইন দিয়ে, ইকুয়াল সাইন দিয়ে আমাদের অ্যাসাইন করে নিতে হবে। এখন হচ্ছে কি ভেরিয়েবল, হোয়াই ইউজ ভেরিয়েবল, ভেরিয়েবল গুলি কেন ইউজ করা হয় আমরা বলে ফেলছি অলরেডি। স্টোর ডাটা, মানে ডাটাটাকে রাখার জন্য, আমরা উদাহরণ দিয়ে কিচেনের উদাহরণ দিয়ে বুঝাইছি ডাটা স্টোর করার জন্য। রিইউজ ভ্যালু, মানে আমাদের যে ভ্যালুটা আমি রাখছি সেই ভ্যালুটাকে আমি কি করতে পারবো, বারবার ইউজ করতে, মানে আমি কোডের মধ্যে যাই রাখি না ওটা বারবার ইউজ করতে পারবো না শেষ না হওয়া পর্যন্ত। আমাদের এখানে তো শেষ হচ্ছে না, আমরা এটাকে বারবার বারবার ব্যবহার করতে, মানে নেম ইকুয়াল টু রহিম যে আমি রাখছি এই রহিমটাকে আমি বারবার বিভিন্ন জায়গায় আমি ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। মেক প্রোগ্রামস রিডেবল এন্ড ম্যানেজেবল, মানে প্রোগ্রামটাকে ম্যানেজ করার জন্য আমি যদি ভ্যালুটা যদি না রাখি, এই ভ্যালুটাকে রহিম ভ্যালুটাকে আমি এটা নেমের ভিতরে রেখে দিলাম, এখন আমি শুধু নেম মনে রাখলে হবে, আমি জানি রহিমের নেমের ভিতরে রহিম আছে, এটাকে আমি সহজে রিড করতে পারবো কারণ নেমের ভিতরে আমার একটা ভ্যালু আছে, বা আমি এটাকে সহজে ম্যানেজ করতে পারবো, যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। প্রোগ্রাম ক্যালকুলেটস পারফর্ম ক্যালকুলেশন ইজিলি, মানে ক্যালকুলেশনটা আমাদের ইজিলি পারফর্ম করা যায়। যেমন ধরেন আমরা এজ বা অন্যান্য যে আছে, মনে করেন এতে ভ্যালু রাখলাম 5, বিতে ভ্যালু রাখলাম 7, তো 5 প্লাস 7 বারবার না লিখে আমরা a প্লাস b লিখলে হয়ে যায়, কারণ এর মধ্যে 5 আছে, b এর মধ্যে আমাদের 7 আছে, এই যে ভ্যালুগুলি আছে এগুলি ইজিলি আমাদের কি করা যায়, ম্যানেজ করা যায়। Variable declaration in Python. Python automatically determines data type based on the value. আচ্ছা আমরা যদি এটা একটা উদাহরণ যদি একটু দেখতে চাই, আমরা এখানে চলে আসি, আমাদের পাইথন নামের প্রোগ্রাম তো করার কথা, পাইথনের একটা ফোল্ডার আমরা তৈরি করছিলাম, এটাকে একটু সিএমডি ও সরি আমরা এটা ওপেন করে নিলাম, এখন আমরা একটা ফাইল তুলে নিই। আমাদের পাইথন ফাইল সবসময় এক্সটেনশন কি হবে, পাইথন ফাইলের এক্সটেনশন কি হবে, আমাদের পাইথন ফাইল আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, আমাদের পাইথন ফাইলের এক্সটেনশন সবসময় ডট পিওয়াই থাকবে, যেমন এইচটিএমএল ফাইলে ডট এইচটিএমএল ছিল, সিএসএস ফাইলে ডট সিএসএস থাকে, পাইথন ফাইলে সবসময় পিওয়াই, ভেরিয়েবল ডট পিওয়াই আমরা একটা পাইথন ফাইল তৈরি করলাম। আমরা এখানে এখানে আমরা লিখে দিলাম, মনে করেন, আচ্ছা এভাবে না করেও আমরা ওখানে যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই তো সরাসরি আমরা একভাবে প্রিন্ট করে দিতে পারি। আমরা যখন প্রিন্ট দিই, প্রিন্ট দিয়ে সেটা যদি বলে দিই এটার ভেতরে যে আমার নাম কি ইমরান না, ইমরান, এটাকে আমি প্রিন্ট করে দেব। এখন এটার জন্য আমাদের যে আমাদের দেখেন আরেকটা এক্সটেনশন আছে আমাদেরকে রান কোড, আমরা যে রান কোডে ক্লিক করি তো অটোমেটিকলি আমাদের ইমরান প্রিন্ট হয়ে গেছে। আমরা কিন্তু সরাসরি টার্মিনালের মধ্যে কোড লিখতে পারি, এটা কি জানেন, সরাসরি টার্মিনালের মধ্যে কোড লিখতে পারবো। যদি টার্মিনালে যে কোড লিখতে চাই তাহলে এখানে সেই টার্মিনালে কি করতে হবে, এখানে python পাইথন লিখলাম, পাইথন ডাটাবেসে চলে আসলাম। এখন মনে করেন লিখলাম কি যে 5 shift প্লাস 7, আমি এন্টার দিলাম, দেখেন কত হয়েছে, আমাদের কাজ হয়ে গেছে। বা আমি এখানে যদি লিখি pr int প্রিন্ট প্রিন্ট রহিম, এই যে কি প্রিন্ট হয়েছে, রহিম দেখা যাচ্ছে পিছন থেকে। আমাদের কিন্তু যে পাইথনের মধ্যে সরাসরি আসলে লিখতে পারি, পাইথন লেখার জন্য আমাদের ফার্স্টে পাইথন লেখাটা লিখতে হবে, পাইথন লিখে আমাদের দেখেন পাইথন এনভায়রনমেন্টের ভিতরে কি করতে হবে, চলে আসতে হবে। এই আপনি কি কাজ করতেছেন, কি বলতে পারেন কেন, আমরা পাইথন এসে সরাসরি পাইথনকে এখানে পাইথন লিখে আমরা সরাসরি পাইথনের এখানে কাজ করতে পারি। এই যে আমরা 5 আর 7 যোগ করছি আমাদের 12 হয়ে গেছে। আবার আমরা প্রিন্ট দিয়ে রহিম দিলাম, এই দেখেন আমাদের রহিম প্রিন্ট হয়ে গেছে।
আমরা এখানে পাইথনে সরাসরিও আমরা লিখতে পারবো, মানে টার্মিনালে আর কি, এটা যে কোনো টার্মিনাল হোক, শুধু এখানে না। আপনি গিট বেস হোক বা সিএমডি হোক, আমাদের সিএমডি চলতেছে, পাইথনের সিএমডি চলতেছে, যে কোনো এতে আমাদের বিএস কোডের ভিতরে টার্মিনাল এটাই না, বিএস কোডের বাইরেও সিএমডি লিখে আপনি পাইথনে কোডে ব্যবহার করতে পারবেন সরাসরি টার্মিনালের মধ্যে। সরাসরি ভাবে ক্লাস করতে পারবেন পাইথনের মধ্যে। তো আবার আপনি কি করতে পারেন, এই কোনটা এক্সিট এক্সিট বেরিয়ে আসছে আর কি আমি এখান থেকে, কারণ আমি পাইথনে ছিলাম না, এই দেখেন আমার টার্মিনাল টার্মিনাল হয়ে গেছিল না, এটা টার্মিনাল পাইথনের টার্মিনাল হয়ে গেছিল, আমি আমার আগের জায়গায় ফেরত চলে আসলাম আর কি। এই দেখেন এখানেও আমাদের কি করছি, আবার যদি আপনি কোড রানার দিয়ে করতে চান, আমাদের কোড রানার একটা এক্সটেনশন মানে রান কোড আর কি, যে আপনি এখানে যখন কোনো কিছু লিখবেন, এই যে আমাদের প্রিন্টিং অপশন, আমরা এখন যখন প্রিন্ট করতে আসছি পাইথন প্রিন্ট লিখে ইমরান লিখলাম, যে আমাদের ইমরানে চলে আসলো। বা আপনি যদি এখানে লেখেন প্রিন্ট, প্রিন্ট লিখে যদি আপনি এখানে লেখেন যে 10 প্লাস 15 লেখেন, লিখে যদি আবার এখান থেকে কোড রান দেন, দেখেন 10 আর 15 কত, 25, আপনার সরাসরি হয়েছে। এখন দেখেন আমরা যখন ইমরানটা লিখছিলাম এটা একটা স্ট্রিং ছিল, স্ট্রিং দেওয়ার কারণে আমাদের ইমরানটা সরাসরি প্রিন্ট হয়েছে, আর এটা আমাদের একটা ক্যালকুলেশন ছিল, ক্যালকুলেশনের কারণে আমরা কিন্তু কোনো কোটেশন দিই নাই। এখন যদি কোটেশন, যদি আমরা এখানে কোটেশন দিতাম তাহলে কি হতো, কোটেশন না দেওয়ার কারণে কিন্তু আমাদের যোগ হয়ে যোগ করলে চলে আসছে। এখন যদি আমরা কোটেশন দিতাম তাহলে কি হতো, হ্যাঁ আমরা যখন এটা দেখো আমরা যখন ইয়ে দেবো, তো দেখেন আমাদের আউটপুট 10 প্লাস 15 আসছে, মানে কি আমরা যখন কোটেশনের ভিতরে যা দেবো তা স্ট্রিং হয়ে যাবে এবং তার সরাসরি আমাদের প্রিন্ট করবে, কোটেশনের ভিতরে যা থাকবে তার সরাসরি আমাদের প্রিন্ট করে দেবে, এটা কোনো পরিবর্তন করবে না। দেখেন আমাদের 10 প্লাস 15 সে কোনো ক্যালকুলেশন করে নাই, কারণ সে এটাকে স্ট্রিং ধরে নিচ্ছে, সে এটার ভিতরে সে পরে দেখেই নাই যে এখানে কি এই যে কোনো নাম্বার আছে কিনা, সে নাম্বারটাকে চেক করে নাই, এভাবে আমাদের প্রিন্ট করা যায়। এটা ব্যতীত আমরা যে ভেরিয়েবল দেখাইছিলাম, আমাদের প্রিন্টিং অপশন চলে গেছিল। এখন ভেরিয়েবলের জন্য আমাদের ছিল কি, মনে করেন এন এম ই নেম ইকুয়াল টু, মনে করেন আমি দেওয়া নিলাম কি নেম দিলাম রহিম, আবার এসে মনে করেন এজ ইকুয়াল টু দিলাম কত, সরি এজ দিলাম আমি মনে করেন 25, এখন চলে আসলো, এসে আমি এখানে প্রিন্ট করে দেবো পি আর আই প্রিন্ট, প্রিন্ট দিয়ে আমি এখানে আসি, এখানে আসে যদি বলে দেয় এন এম ই নেম, তাহলে আমাদের কি প্রিন্ট হবে বলেন, এখানে শুধু রহিমটা প্রিন্ট হয়ে গেছে। বা আমি এখানে যদি বলে দিই যে নেমের জায়গায় ইজ, তা দেখেন আমাদের এখানে শুধু এজটা প্রিন্ট হয়ে গেছে, সরাসরি এজটা প্রিন্ট হয়ে গেছে। এখন এখন কিন্তু আমাদের এটা কিন্তু স্ট্রিং না, আর এটা আমাদের স্ট্রিং। আর যদি আমরা দুইটাকে প্রিন্ট করাতে চাই, আমরা মনে করেন এখানে মাঝখানে একটা কমা দিয়ে দিলাম, কমা দিয়ে সেপারেট করে দিলাম, আমি নেম দিয়ে দিলাম, নেম আর ইজ দুইটি যে আমি ইয়া করতে চাই, এটা এখানে আমাদের এখানে যে রহিম এবং ইজ, কমা দিয়ে সেপারেট করে দিলাম, কমা সেপারেটেড ভ্যালু আর কি, কমাটাকে যদি আমি এখন থেকে কেটেও দিই, এটা একসাথে করে দিই, করে দিয়ে যখন আমি আউটপুট দেবো, এই দেখেন দুটো আলাদা আলাদা হয়েছে। কমাটার কাজ রাখি, কমা যখন আপনি দিবেন, এখন দেখেন আমি নেম এবং ইজ দুটা মাঝখানে একটা কমা দিচ্ছি, আমি কোনো স্পেস রাখছি না, এর আগে কিন্তু আমি একটা স্পেস রাখছিলাম। এখন স্পেস রাখার কারণে আপনি বলতে পারেন যে এর আগের আউটপুটটা আমাদের কি ছিল, এই দেখেন রহিম এবং 25 মাঝখানে একটা স্পেস আছে না, এটা স্পেস আছে না, স্পেস ছিল। এখন আপনি বলতে পারেন যে আমি এর আগে স্পেস রাখছিলাম, এই জন্য স্পেস আসছে। এখন তো আমি কোনো স্পেস রাখি নাই, এখন তো আমাদের স্পেস দেওয়া আসছে। এই কমার কাজটা হচ্ছে, কমা যখন দিবেন তো সে অটোমেটিক একটা স্পেস এখানে তৈরি করে নেবে। এবার আপনি স্পেস দেন বা না দেন, আপনি যদি এটার মাঝখানে স্পেস দেন তাহলেও স্পেস নিবে, যদি না দেন সে অটোমেটিকলি একটা স্পেস কি করবে, তৈরি করে নেবে। এখন কথা হচ্ছে আমি এখানে নেম আর এজ এভাবে তৈরি করতে চাচ্ছি না, আমি আর একটু ইয়ে করে তৈরি করতে চাচ্ছি। কিভাবে, ধরেন আমি লিখলাম যে আমার মাই নেম ইজ, আমি ওটা সহ প্রিন্ট করতে চাচ্ছি, কারণ আমি এখন শুধু নেমটা প্রিন্ট করতে চাচ্ছি না, আমার নামটা প্রিন্ট করতে চাচ্ছি ওইভাবে। তো আমি কি করবো এখানে, প্রথম মাই নেম ইজ কি, ওটা তো আমাদের কোনো ভেরিয়েবল না বা কোনো ভ্যালু না, আমাদের ওটা সরাসরি স্ট্রিং হবে, ওটা সরাসরি প্রিন্ট হয়ে যাবে। এর জন্য আমি কি করে দিলাম, ইজ দিয়েছিলাম, একটা কোটেশন দিয়ে দিলাম মাই নেম ইজ, তার মানে কি এখন যদি আমি প্রিন্ট করি তাহলে আমার এতটুকু প্রিন্ট হবে। আমি যখন প্রিন্ট করি দেখেন আমার এতটুকু প্রিন্ট হয়েছে, মাই নেম ইজ যেভাবে আছে সেভাবে প্রিন্ট হয়েছে। এরপরে আমাদের কি করতে, একটা কমা দিলাম, কমা দিয়ে এনে আমি নেম লিখে দিলাম, কারণ আমাদের নেম কি আছে, আমাদের নেমের মধ্যে কে আছে, রহিম আছে।
এখন যে আউটপুট দেই, এই দেখেন আমার হয়েছে কি, মাই নেম ইজ রহিম হয়ে গেছে। যদি আমি সাথে আবার আমার ইয়াটাও স্টোরেজ ইয়া করতে যাই, অ্যাড করতে চাই, তাহলে আবার এটা কমা দিলাম। এখন আবার মনে করেন যে আবার এখন বলে দিলাম এন ডি এন্ড আই এম কত ইয়ার্স ওল্ড। এখন ইয়ার্সটা তো আমাদের এখানে আছে, এটাকে আবার কি করতে হবে, আই এম দিলাম, আই এম দিয়ে এখন শেষ করলাম, শেষ করে আমি এটা একটা কমা দিয়ে দিলাম, কমা দিয়ে সেটা এজ ইজ কমা দিলাম। আবার আমাদের আরেকটা ইয়া আছে, ইয়ার্স ওল্ড, ওয়াই ই আর এস, ইয়ার্স ও এল ডি, ওল্ড, এটা প্রিন্ট করবো। এখন যদি আমি এটাকে রান দিই, তাহলে কি আসছে দেখেন, মাই নেম ইজ রহিম এন্ড আই এম 25 ইয়ার্স ওল্ড। আর এখানে আমি সিঙ্গেল কোটেশন ইউজ করি নাই কেন, ডাবল কোটেশন ইউজ করছি কেন, কারণ এখানে একটা আই এম এর আগে একটা সিঙ্গেল কোটেশন ইউজ করছি, দেখছেন। এই জন্য আমি কিন্তু ফার্স্টে কিন্তু লেখার সময় কিন্তু সিঙ্গেল কোটেশন দিয়ে ফেলছিলাম, পরে চেঞ্জ করে কিন্তু আবার ডাবল কোটেশন দিয়েছি কেন, কারণ আমরা জানি যখন আমরা শর্টকাট লিখতে যাব ভিতরে কোনো কিছু, তখন কিন্তু এটা কনফিগ করবে, এখানে কিন্তু আমাদের কোটেশন শেষ হয়ে যাবে, টাইপ এরর দেখাবে। এই কারণে আমরা সবসময় কি করি, ডাবল কোটেশন দিয়ে লিখি। আপনি সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন দুইটাই কাজ করবে, তবু আমরা ডাবল কোটেশন দিয়ে কেন লিখি, কারণ আমাদের মাঝখানে আমরা কখনোই, যখন আমরা এখানে সংক্ষিপ্ত ওয়ার্ডটা লিখি, যেমন আই এম লিখলাম, এই সংক্ষিপ্ত ওয়ার্ড মাঝখানে আমরা কখনো ডাবল কোটেশন দেই না, দেই কি, আমরা এখানে কি দেই, সিঙ্গেল একটা কোটেশন দিই। তার মানে কি আমাদের লেখার মাঝখানে সিঙ্গেল কোটেশন থাকতে পারে নাকি, এত অবাস্তব না, এত বাস্তব, সিঙ্গেল কোটেশন থাকতে পারে, কারণ শর্টকাট যখন লিখবো। কারণ অনেক সময় আমরা এই যে মনে করেন এস যুক্ত করার জন্য, রোল নাম্বার এস যুক্ত করার জন্য আমরা কোটেশন দিয়ে একটা এস দিই, বা আই এম লেখার জন্য বা হিজ লেখার জন্য। এই কারণে আমরা কি করি, প্রথম থেকে শুরু করে ডাবল কোটেশন দিয়ে, মাঝখানের জন্য আমাদের সিঙ্গেল কোটেশন আসলেও সমস্যা না হয়। বুঝতে পারছেন। আমাদের এখানে দেখেন, মাই নেম ইজ রহিম এন্ড আই এম 10 ইয়ার্স ওল্ড। আমি কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করছেন কিনা, আমি কিন্তু কোনো স্পেস রাখি না, দেখেন একটা কমার আগে পুরো স্পেস রাখি নাই, কিন্তু আমাদের কমাগুলি আমি বলছিলাম, আমাদের কমাগুলির কারণে আমাদের স্পেসটা অ্যাড হয়ে যায়। এই যে আমাদের স্পেস অ্যাড হয়েছে, আমাদের রিডেবল হয়ে গেছে, হয়ে গেছে। আর একটু অ্যাডভান্স, মানে এটা আমরা একটু একটু পরে পড়বো, কিন্তু ওটাকে আমি, আচ্ছা দেখি পরে পরে আমাদের এফ স্ট্রিং আছে, আমাদের এফ স্ট্রিং দিয়ে যদি করি, তখন এই সেম লেখাটাকে আমি এফ স্ট্রিং দিয়ে প্রিন্ট করতে পারবো। এফ স্ট্রিং দিয়ে প্রিন্ট করে কিভাবে, তখন আর আমাকে যেভাবে ভেরিয়েবল গুলিকে এভাবে ধরে ধরে লেখা লাগবে না, ওটাকে আমি একবার প্রিন্ট করে দিই। আমাদের এফ স্ট্রিং দিয়ে আমরা কিভাবে প্রিন্ট করব, আমরা এফ লিখে ফেললাম, এফ লিখে সেটা এফ স্ট্রিং দিলাম, আমরা এফ স্ট্রিং এর ভিতরে আমরা কোনো কিছু প্রিন্ট করবো, কিভাবে প্রিন্ট করবো, নেম ইজ, ইজের পরে আমার এখন এই নেমটা প্রিন্ট করতে হবে না, এই নেমটাকে আমরা কি করব, আমরা একটা কোটেশনের সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দেব এনএমই দিয়ে, তারপর আমি যদি এটাকে প্রিন্ট দেই, দেখেন মাই নেম ইজ রহিম, পাইছি, এটা আমাদের আগেরটা, এটা উপরেরটা, মাই নেম ইজ রহিম। এরপর এখানে আসার পর আবার যদি আমি লিখি এন্ড আই আই এম, ও ওখানে আমি এ রাখছিলাম, এটা এত টাকা লাগবে না, আই এম ইজ, এটাকে কিভাবে দেবো, এটার ভিতরে এ জি ই ইজ, ওয়াই এ আর এস, ইয়ার্স ও এল ডি, ওল্ড। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, দেখেন দুইটাই আমাদের একসাথে প্রিন্ট হবে, মাই নেম ইজ রহিম, আই এম 10 ইয়ার্স। এখন ইজের পরে যদি আপনি ইয়ে দিতে চান, কোটেশন দিতে চান, কোটেশন দিতে পারেন। দেখেন আমাদের সেম, যেটা আমাদের সেম প্রিন্ট হয়েছে না, এটা হচ্ছে কি, আমরা এভাবে কোটেশন দিয়ে 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 ভাগ করে কমা দিয়ে লিখতে পারি। আবার আমাদের একটা এফ স্ট্রিং আছে, আমরা যখন এফ স্ট্রিং দিব, তাহলে আমরা পুরোটা একসাথে লিখতে পারি। তার মানে আমাদেরকে কমা কমা দেওয়ার আর কোনো ঝামেলাটা থাকলো না, শুধুমাত্র এটা কি, আমরা যে ভেরিয়েবল গুলি ইউজ করবো, সেই ভেরিয়েবল গুলিকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিব। যদি আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই, তাহলে আমাদের এই ভ্যালুটা নিয়ে নিব। জেঙ্গোতে গেলে, জেঙ্গোর যে আমরা করছিলাম, জেঙ্গোতে কাজ করবে কিভাবে, তখন এটা জেঙ্গোতে যখন যাবেন, তখন এটা ডাবল সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে আমাদের এই ভেরিয়েবলটা নেওয়ার জন্য। যখন ডাবল সেকেন্ড ব্র্যাকেট দেখবেন তখন আসবে, কিন্তু আমাদের পাইথনের মধ্যে কিন্তু সিঙ্গেল সেকেন্ড ব্র্যাকেট দিলেই আমাদের ভ্যালুটা চলে আসছে, আমরা ভ্যালু পাইছি, এই ছিল আমাদের ভ্যালু। যদি একটু পরে আসি, আমাদের ইয়ার মধ্যে, লেকচারের মধ্যে, এ ছিল আমাদের ডিটারমাইন দ্য বেস্ট অন ভ্যালু, এটা তো আমরা দেখলাম। এবার হচ্ছে আমাদের রুল অফ নেমিং ভেরিয়েবল। আমরা যে ভেরিয়েবলের নামগুলি লিখবো, নামগুলি লেখার জন্য আমাদের কিছু রুল আছে, সে রুল মেনটেন করে লিখতে হবে, কারণ সবকিছুর জন্য কি আছে, একটা রুল আছে। এখন যেহেতু কম্পিউটার প্রোগ্রামটা পড়বে,
এখন কম্পিউটারকে আমরা হয়তো বা আমরা মুখের ভাষায় কোনো একটা কিছু মানুষকে বোঝাতে চাইলে আমাদের অনেক কিছু বলা লাগে না, ইশারায় বোঝা যায়। এখন কম্পিউটার তো ইশারায় বুঝবে না, নাকি? কম্পিউটার একটা রুলের উপর ভিত্তি করে চলে, সেই রুলের মধ্যে বোঝাতে হবে। কি লেখছে এখানে? An identifier can only contain alphabetic characters A to Z, মানে A থেকে Z, আবার ক্যাপিটাল A থেকে Z মানে সেটা স্মল A থেকে Z, ক্যাপিটাল A থেকে Z, 0 থেকে 9 সকল কিছু আপনি ইউজ করতে পারবেন। মানে স্মল A থেকে Z পর্যন্ত যত সংখ্যা আছে, যত লেটার আছে সব ইউজ করতে পারেন। ক্যাপিটাল A থেকে Z পর্যন্ত যত লেটার আছে সব ইউজ করতে পারেন। 0 থেকে 9 পর্যন্ত যত ডিজিট আছে সবকিছু ইউজ করতে পারেন। আমরা জানি যে ইংলিশ লেখার জন্য স্মল A থেকে Z, ক্যাপিটাল A থেকে Z এর বাইরে কোনো ওয়ার্ড পৃথিবীতে নাই, আছে? আমরা কোনো সংখ্যা লেখার জন্য 0 থেকে 9 এটার ভিতরে আরো কোনো সংখ্যা আছে? যত বড় সংখ্যা হোক আর যত ছোট সংখ্যা হোক, তার মানে কি আপনি এই সবকিছু মিলায়া ইউজ করতে পারবেন, এবং সাথে আন্ডারস্কোর যখন দিবেন আন্ডারস্কোর আপনি ইউজ করতে পারবেন। ইট ক্যান নট স্টার্ট উইথ দ্য ডিজিট, কিন্তু এখানে একটা পার্থক্য আছে। আপনি এ থেকে জেড স্মল হোক ক্যাপিটাল হোক আর 0 থেকে 9 হোক এবং আন্ডারস্কোর হোক সবগুলো ইউজ করতে পারবেন, কিন্তু ইট ক্যান নট স্টার্ট উইথ দ্য ডিজিট, সরি ডিজিটের শুরুতে কি করা যাবে না, এটা ইউজ করতে ডিজিটের শুরুতে ইউজ করা যাবে। তো রয়েছে পাইথন ইজ কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ কি? পাইথনটা জেনে নিতে হবে। আমাদের কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে কেস সেনসিটিভ, কিছু আছে কেস সেনসিটিভ না। আমাদের পাইথনটা কি কেস সেনসিটিভ। কিরকম? এখানে দেখেন myvar, এটার নামে একটা ভেরিয়েবল তৈরি করছে মাই ভেরিয়েবল। my ছোট হাতের, ভিটা বড় হাতের, আবার ar ছোট হাতের। এটা আমাদের কি ক্যামেল কেস। ক্যামেল কেসের মাধ্যমে কি হচ্ছে মাই ভেরিয়েবল লিখছে। আবার এখানে আসে myvar, এই বিটা ছোট হাতের বেশি। এখানে সবকিছুই কি ছোট হাতের, এখানে শুধু একটা বি বড় হাতের। যেটা কিন্তু ডিফারেন্স আইডেন্টিফায়ার, দুটাকে দুই ভাবে আইডেন্টিফাই করবে। এটার এটা এক না, এটা আলাদা, এটা আলাদা। আপনি যখন এই নামের একটা ভেরিয়েবল তৈরি করবেন এবং এই নামে আপনি আউটপুট দেখতে যাবেন, আউটপুট পাবেন না খুঁজে। আপনি ই ভি বি লিখতে পারেন, যেভাবে লিখছেন ভেরিয়েবলের নাম সেভাবে আউটপুট দেখার জন্য ভেরিয়েবলটাকে ইউজ করা লাগবে। বা ভেরিয়েবলটা যদি কোথাও ইউজ করেন, কোনো ফাংশনের ভিতরে হোক, ফাংশনের বাইরে হোক, বা অন্য কোথায় হোক, শুধু প্রিন্টিং এর ক্ষেত্রেই না, আপনাকে সেম নাম ইউজ করতে হবে, কারণ এটা কেস সেনসিটিভ, দুটো আলাদা জিনিস। এটা আলাদা এবং এটা আলাদা। আইডেন্টিফায়ার ক্যান নট বি এ রিজার্ভ কিওয়ার্ড, আমাদের রিজার্ভ কিওয়ার্ড ইউজ করা যাবে না। আমাদের পাইথনের অনেকগুলি রিজার্ভ কিওয়ার্ড আছে, সেই রিজার্ভ কিওয়ার্ড গুলি কি করা যাবে না, ইউজ করা যাবে না। যেমন আমাদের ইয়া আছে, ক্লাস আছে, তারপর আমাদের বলে ট্রু ফলস আছে, এইসব জিনিসগুলো আপনি কি করা যাবে না, ইউজ করা যাবে। আমাদের কি কি আছে আজ একটু দেখতে চাই, একটু গুগলিং করে নিই। এই দেখেন আমাদের রিজার্ভ কিওয়ার্ডের মধ্যে কি কি আছে। আমাদের প্রিন্ট কিওয়ার্ড আছে ফলস, নান, ট্রু, এন্ড, এস, অ্যাসার্ট, অ্যাসিং, অ্যাওয়ার্ড, মানে অনেকগুলি কিওয়ার্ড আছে আমাদের রিজার্ভ। দেখছেন এই রিজার্ভ কিওয়ার্ড গুলি কি করা যাবে না, ফর, গ্লোবাল, ইফ, ইম্পোর্ট, ইন, ইজ, ল্যামডা, এই নামগুলি, যে নামগুলি আছে এই নামগুলি আমাদের কি করা যাবে না, আমাদের ইয়া হিসেবে মানে ভেরিয়েবল নামের হিসেবে এগুলি ইউজ করা যাবে না। ভেরিয়েবল ছাড়া এগুলি ইউজ করতে হবে। ওটা ইয়ার, ওটা পিসিআর কি জানি কয় আমাদের টিভির। দেখেন এই নামগুলি আছে না, এই নামগুলি আপনারা কখনোই কি করতে পারবেন না, রিজার্ভ কিওয়ার্ড গুলি ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবেন না। যদি করেন তাহলে টাইপ এরর দেখাবে, এটাই বলছে এখানে। There is no limit on the length of identifier, মানে আপনার আইডেন্টিফায়ারের জন্য বা আপনারা ভেরিয়েবলের নাম লেখার জন্য কোনো লিমিট নাই যে আমি কয় সংখ্যা লিখতে পারবো, আমি কত বড় লিখতে পারবো। যত বড় খুশি তত বড় লেখেন, কোনো এই ঘুমান কেন, এই মিস্টার ঘুমান কেন, ওদের ডিমান্ড নাকি, ঘুমানো যাবে না, ক্লাসে ঘুমানো যাবে না, বুঝছেন? দেখতে হবে কি করতেছি, পড়তে হবে, পড়াশোনা করতে হবে।
এখানে বলছি কি দেয়ার ইজ নো লিমিট অন দা লেন্থ অফ আইডেন্টিফায়ার, মানে আইডেন্টিফায়ার তৈরি করার জন্য বা ভেরিয়েবল তৈরি করার জন্য কোনো লিমিট নাই। কিন্তু লিমিট নাই বলে কি মনে করেন আমি পুরো নামটাই এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরো নামটা একটা ভেরিয়েবলের নাম দিয়েছি, তাহলে কি হবে? মানে মনে করেন একটা মানুষের নাম রাখবেন, একটা মানুষের নাম রাখছেন, এত বড় নাম রাখছেন, মনে করেন যে এত বড় একটা নাম রেখে দিয়েছেন, মনে করেন 20টা ওয়ার্ড দিয়ে একটা নাম রাখছেন, এই নাম কি কখনো রাখা যাবে মানুষকে? আমরা নাম বলে কি রাখি, একটা ওয়ার্ড বা 2টা ওয়ার্ডের নাম রাখি, এর বেশি তো রাখি না, বা বড় তো 3টা ওয়ার্ডের নাম রাখি বা 4টা ওয়ার্ডের নামে রাখি, এর বেশি কি রাখি? তো এত মনে করেন এটাই, মনে করেন এখান থেকে দেয়ার ইজ থেকে ধরে নিয়ে মিনিংফুল পর্যন্ত এই পুরোটা মনে করেন আমি একটা ভেরিয়েবলের নাম রাখছি, দেখে পড়া সম্ভব একটা ভেরিয়েবলের নাম হিসেবে? সো আমাদের একটা ভেরিয়েবলের নাম হিসেবে আমরা এত বড় একটা নাম দিতে পারবো না, এটাই আর কি, দেয়ার ইজ নো লিমিট, লিমিট নাই বললেই তো আমরা এত বড় দিতে পারবো না। আমরা যতটুকু আমাদের বোধগম্য, যতটুকু আমরা বলতে পারি বা যতটুকু মনে রাখতে পারি বা যতটুকু স্ট্যান্ডার্ড আমরা অতটুকুই দেবো, এর বেশি নাম দেবো না আমরা। বাট ইজ রিকমেন্ডেড, দেখেন লিখে দিচ্ছি আবার, বাট ইটস রিকমেন্ডেড টু কিপ ইট কনসাইজ এন্ড মিনিংফুল। এত বড় নাম রাখলে মিনিংফুল থাকলো না, আমরা এটা রাখতে পারবো না, এই জন্য আমরা ছোট ছোট নামগুলি রাখতে হবে। এবার আমাদের বলা আছে ভ্যালিড ভেরিয়েবল, কোনগুলি ভ্যালিড ভেরিয়েবল, মানে আমরা কিভাবে কিভাবে একটা নাম রাখতে পারবো। আমরা বলছিলাম যে আমাদের এ থেকে জেড পর্যন্ত স্মল যা আছে সকল ওয়ার্ড ইউজ করতে পারবো, এই যে এখানে লিখলাম MYVAR, এটা একটা ভ্যালিড ভেরিয়েবলের নাম। তারপরে আমরা বলছিলাম মাঝখানে আমাদের কি করা যাবে, এটার মাঝখানে আমাদের আন্ডারস্কোর ইউজ করা যাবে। এই যে আমরা মাই ভেরিয়েবলের মাঝখানে কি করলাম, একটা আন্ডারস্কোর ইউজ করে দিলাম, এটা আমাদের কি একটা ভ্যালিড ভেরিয়েবল। আবার আন্ডারস্কোর দিয়ে শুরু করলাম, আন্ডারস্কোর দিয়ে শুরু করলাম, আবার আন্ডারস্কোর দিয়ে শুরু করলাম, মাঝখানে আন্ডারস্কোর দিলাম, এটা আমাদের ভ্যালিড ভেরিয়েবল। আমরা এখন বলা ছিল আন্ডারস্কোর ইউজ করা যাবে কিন্তু ডিজিট ইউজ করা যাবে না ফার্স্টে। আপনি ফার্স্টে যে এখানে কিন্তু ফার্স্ট আন্ডারস্কোর দিয়ে শুরু হয়েছে, বা আমাদের ফার্স্টে কি কোন একটা লেটার দিয়ে শুরু হয়েছে, লেটার বা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবেন। আবার লিখছে মাই ভেরিয়েবল, এখানে বি মাঝখানে বড় করে দিছে, কোনো সমস্যা নাই, এভাবে লিখতে পারবেন। আবার সবগুলি বড় হাতের দিয়া মাই ভেরিয়েবল, কোনো সমস্যা নাই। আবার হচ্ছে কি আপনি মনে করেন প্রথম একটা লেটার রেখে লাস্টে গিয়ে আপনি একটা ওয়ার্ড ইউজ মানে ইয়া ইউজ করে দিলেন, ডিজিট ইউজ করে দিলেন, এই মিস্টার আপনি ঘুমান কেন, হ্যাঁ দাঁড়ায় থাকেন ক্লাসের মধ্যে, আপনি দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় থেকে ক্লাস করবেন, তাহলে আর ঘুমাবেন না, বুঝছেন? আপনি কি ভাবছেন যে আপনার চোখে চশমা লাগালে আমি দেখবো না আপনি ঘুমাচ্ছেন নাকি? এই স্টাইল অনেক পুরনো হয়ে গেছে, এগুলো এখন ইউজ করা যাবে না। দেখেন আমাদের মাই ভেরিয়েবল টু, আপনি একটা ভেরিয়েবল লেখার পরে লাস্টে আপনি 1 2 3 4 বা যে কোনো সংখ্যা আপনি ইউজ করেন, কোনো সমস্যা নাই, ওগুলো আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন আমরা কিভাবে কিভাবে লিখতে পারবো একটা ভেরিয়েবলকে? এটা হচ্ছে আমাদের ভ্যালিড ভেরিয়েবল লিস্ট। হ্যাঁ অবশ্যই সংখ্যা না, হ্যাঁ আমরা যত সংখ্যা খুঁজি যত শুধু লাস্টেই না, আমি এই সংখ্যা এম এর পরে ইউজ করতে পারি, ফার্স্ট করে ইউজ করা যাবে না। আমরা দেখতেছি এখন এখন তো আমরা ভ্যালিডটা দেখলাম, আমরা ইনভ্যালিডটা দেখি তাহলে বুঝবেন। এই যে আপনি ফার্স্ট যদি একটা নাম্বার ইউজ করেন এটা ইনভ্যালিড, এটা ভ্যালিড না। স্টার্ট উইথ এ নাম্বার, নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না, এটা আমাদের ইনভ্যালিড ভেরিয়েবল, এটা নিবে না। সো আপনি ফার্স্টে একটা লেটার দিয়ে তারপর আপনি নাম্বার টাম্বার যা কিছু সব দেখানে দেন, কোনো সমস্যা নেই। আবার হচ্ছে কোনো কি হাইফেন নট অ্যালাউড, কোনো হাইফেন দেওয়া যাবে না। আমরা এতক্ষণ দেখছি আন্ডারস্কোর ইউজ করা যায়, আন্ডারস্কোর অ্যালাউ, বাট হাইফেন নট অ্যালাউড, হাইফেন আমাদের ইউজ করা যাবে না, মাঝখানে হাইফেন দেওয়া যাবে না, মানে আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে। মানে ইউজার নেম, এখানে কিন্তু দুইটা ওয়ার্ড কিন্তু আলাদা। আমরা দেখছিলাম যখন আমরা ফ্রন্ট এন্ড করছিলাম তখন দেখাছিলাম যে আমাদের কাস্টম যে ক্লাসগুলি নেব সেই ক্লাসগুলির নাম আমরা কি করবো সবসময় আন্ডারস্কোর দিয়ে নেব। কেন? দুইটা কারণে বলছিলাম। একটা কারণ হচ্ছে কি আমাদের বুস্টাপের সাথে মিলে যায়, কারণ বুস্টাপের সকল ক্লাস হাইফেন দিয়ে করা, এটা একটা কারণ আছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে কি আমরা যখন এই ইউজার নেম দুইটা আলাদা নামে রাখবো তখন ওইটাকে আমরা সিলেক্ট করতে পারি না সহজে, কারণ দুইটা আলাদা ওয়ার্ড। আমরা যদি একটু দেখি, এখানে দেখলে একটু বুঝবেন। আমরা যখন লিখতাম ইউএসইআর, ইউজার দেয়া হাইফেন দিলাম, এনএএমই দিলাম, এটা লিখলাম না আমরা। এখন দেখেন আমাদের দুইটা, এটাকে যদি সিলেক্ট করতে চাই ডাবল ক্লিক করি, একটা ওয়ার্ড, এটা আলাদা একটা ওয়ার্ড। আবার এই মাঝখানে হাইফেনটা কি, এটা আলাদা একটা জিনিস। তার মানে এটা কি দুইটা, এটা আলাদা এটা আলাদা। সেম জিনিসটাকে যদি আপনি একটু ইয়া করে দেন, ইউএসইআর ইউজার আন্ডারস্কোর দিয়ে যদি এনএএমই দেন, ইউজার নেম দেন, এটা আমাদের বলতে হচ্ছে কারণ পাইথন ফাইলের ভিতরে আছে,
এই নামের কোনো কিছু পাচ্ছে না, এই জন্য এটা ভুল দেখাচ্ছে। ওটা বড় আপনার নাম শুধু দেখতেছি আমরা, আন্ডারস্কোর যখন দিয়েছি মনে করেন এতক্ষণ আমি নেমের উপর ক্লিক করলে আমার শুধু নেমটা সিলেক্ট হয়েছে, ইউজার সিলেক্ট হয় না। এখন যখন আমি নেমের নিচেটা দেখেন, নেমের উপর ক্লিক করলে আমার পুরোটা সিলেক্ট হয়েছে। তার মানে আমরা যখন আন্ডারস্কোর দিয়েছি, তার মানে কি এটা আন্ডারস্কোর দিলে এটা পুরোটা একটা ওয়ার্ড হয়ে যায়, আর হাইফেন দিলে দুটো আলাদা ওয়ার্ড হয়ে যায়। এটা আমাদের সিলেক্ট করতে অসুবিধা, আমরা এই জন্য শিখেছিলাম। কিন্তু আসলে এখানে আমরা পাইথনের মধ্যে সিলেক্ট করার জন্য না, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের এটা কি নাই, সিস্টেমই নাই, এটা ইয়া করবে আপনাকে এরর দেবে, অ্যালাউই করেন না, হাইফেন অ্যালাউই করেন, বুঝতে পারছেন? এই জন্য দেখেন আমি যে কোনো নাম লেখার সময় আমি কোনো সময় হাইফেন ইউজ করি না, মানে হাইফেন আমি এমনিতেই বাদ দিয়ে দিছি। এবার তখন আমার কি হবে, আমি বুস্টাপে হোক ফ্রন্ট এন্ডে হোক আমি কাস্টম ক্লাস তৈরি করি, আমার এটা কি করতে হবে, কপি করতে সুবিধা হবে, বা আমার এরর দিবে না, বা বুস্টাপের সাথে মিলবে না, আমার ওইটাও হয়ে গেল, আবার আমার পাইথনের ক্ষেত্রেও হয়ে গেল। কেন, পাইথনে তো আমার হাইফেন অ্যালাউই না, দুটাও হয়ে গেল। এরপর হচ্ছে ক্লাস, কোনো কিওয়ার্ড, সরি, কোনো কিওয়ার্ড, তার মানে কি আপনি ফার্স্ট একটা ওয়ার্ড সংখ্যা দিয়ে নিতে পারবেন না, মাঝখানে হাইফেন ইউজ করতে পারবেন না, কোনো কিওয়ার্ড নিতে পারবেন না। তাহলে আপনি কি বাকি যা আছে সবগুলি আপনার কি হবে, ভ্যালিড আইডেন্টিফায়ার্স হবে, মানে ভেরিয়েবল হবে। হ্যাঁ, আমরা খালি এটা মাথায় রাখবেন, হাইফেন ইউজ করতে পারবো না, আমরা মাঝখানে কোনো হাইফেন ইউজ করতে পারবো না, আমরা কোনো কিওয়ার্ড যে নামগুলো আছে আমি কিন্তু সার্চ করে দেখাচ্ছি আমাদের কিওয়ার্ড কি কোনগুলি আছে, আর হচ্ছে আমাদের আগে কোনো সংখ্যা দিয়ে ইউজ করতে পারবো। আপনি মাথায় রাখিয়ে সেটা আপনার কাজ করবেন। আপনি এর মধ্যে আবার আমাদের 3টা কেস আছে, আপনি ক্যামেল কেসে লেখেন কোনো সমস্যা নাই, প্যাসেল কেসে লেখেন তাও কোনো সমস্যা নাই, আপনি স্নেক কেসে লেখেন তাও কোনো সমস্যা নাই, যেভাবে খুশি সেভাবে লেখেন। বা আপনি যে লাস্টে 1 2 3 4 দিয়ে আপনি বলতে পারেন যে আমার তো একই নাম বারবার হয়ে যাচ্ছে, মনে করেন আমি নেম দিলাম, নেম দিয়ে রহিম লিখলাম, মানে আর একটা নেম লেখা লাগবে আমার অন্য নামে, তখন আমি কি করতে চাই, কি করব? এখানে কিন্তু আবার একটা জিনিস দেখেন, আমি একবারে দেখাই দিই। আমরা দেখেন এখানে এই নেম ইকুয়াল টু আমরা রহিম লিখছি না, এখানে আমার আউটপুট কি দেওয়া আছে, মাই নেম ইজ রহিম। এখানে এসে যদি আমি এটার পরে বা এই এজের পরে আসা, যদি আবার এটাকে এনএমই নেম ইকুয়াল টু, আমি এখানে যদি করিম দেই, এখন আমার আউটপুট কি আসবে বলেন? দেখেন এখানে আমার নেম ইকুয়াল টু রহিম, আবার আমার নেম ইকুয়াল টু করিম। এখন যে আমি আউটপুটে আসছি, আমার আউটপুট কি আসবে? আমি যখন আউটপুটটা দেখে যদি দেখেন কি আসছে, মাই নেম ইজ করিম এন্ড আই এম 25 ইয়ার্স ওল্ড। তো আমি তো এখানে রহিম লিখছিলাম আগে, তো করিমটা আসলো কেন? কারণ সে কি করে, এখানে আবার একটা জিনিস আছে, আমি একটা যেটা মানে কথা কথা ইয়েতে স্লাইডে নাই, এটা কিন্তু পাইথন কিন্তু ভোলাটাইল। ভোলাটাইল মানে কি জানেননি? সে ভুলে যায়, আপনার মতো। এটা বলেন যে স্যার আমার মতো, তবে আগে কি করছিলাম এটা মনে নাই, এখন যেটা পড়তো সেটা মনে আছে, এটা বলতে পারেন না? যাই হোক, এটা এমনিতেই বললাম আপনাকে, আপনি মনে রাখতে পারেন কিন্তু আপনি প্র্যাকটিস করেন না, এটা হচ্ছে মেন কথা। পাইথন হচ্ছে আপনার চাইতে আরো অনেক দুর্বল, সে মনে রাখতে পারে না। মানে কি, সে কিন্তু একবার পড়ছে নেম ইকুয়াল টু রহিম, পরে নিচে লাইনে আসে পড়ছে এজ ইকুয়াল টু 25, আবার পড়ছে নেম ইকুয়াল টু করিম, সে আগেরটা ভুলে গেছে। কারণ সে লাস্ট দিকে করিম করছে, করিম মনে আছে, এই কারণে সে আমাদের প্রিন্ট করে সেটা দেখেন দুইটাতে আমাদের করিম দিয়ে দিয়েছে, কারণ আমরা নেম দিয়েছি তখন করিম দিয়ে দিয়েছি, তার মানে এটা কি ভুলাটাই, এটা মাথায় রাখতে হবে, সে ভুলে যায়। এরপরে আছে আমাদের মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল নেম, আমাদের মাল্টি ওয়ার্ড দিয়ে কিভাবে লিখবো, এটা আমরা বলে ফেলছি অলরেডি। মাল্টি ওয়ার্ড দিয়ে কিভাবে লিখতে হয়, আমাদের 3টা কেস আছে, আমি বলে দিলাম না, আপনি কেস অনুযায়ী লিখতে পারেন, কি আপনি ক্যামেল কেস ইউজ করতে পারেন, আপনি প্যাসকেল কেস ইউজ করতে পারেন। এই এই দাঁড়ান দাঁড়ান, আপনি কি দিয়ে মারবো বলেন, বলেন কি দিয়ে মারলে আপনি খুশি হবেন এটা বলেন। এখানে কিছু নাই, রিমোট আছে, রিমোট দিয়ে মারলে রিমোটটা ভেঙে যাবে, আপনি কিছু হবে না। আমরা এতক্ষণ ধরে এখানে সার্চ পর্যন্ত করলাম কিওয়ার্ড লিস্ট, সার্চ করে আমরা এখন দেখালাম, এটা ব্যতীত আপনি এটা সারা যে সার্চ করতে দেন এখন দেখেন যে আপনি ডব্লিউসি করলে এখানেও আছে, যেখান থেকে খুশি আপনি যেখানে সার্চ করেন না কেন আপনি কিওয়ার্ড দেখে দেবেন যে কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ড কোনগুলো আছে, এন্ড, এস, অ্যাসার্ট, অ্যাসিং, অ্যাভয়েড, ব্রেক, কেস, কন্টিনিউ, ডিএফ, মানে এখানে দেখেন অনেকগুলো আছে, এই নামগুলো খালি মাথায় রাখবেন, রিঅ্যাক্ট করে পড়বেন, এই যে কিওয়ার্ড গুলো আছে না, একটা কিওয়ার্ডের নাম আপনারা নিতে পারবেন না। এছাড়া আপনি ঘুমে যাওয়ার রোগের কারণে সমস্যা, আমরা সার্চ করে দেখাই দিয়েছি, এরপর আপনি আবার মনে নাই, বেশি ঘুমে যাচ্ছে, যান
আপনাদের ব্রেক ব্রেক শেষ করেন, ঘুমাতে শিখতে পারবেন না তো। তারপরে দেখেন আমরা কোথায় ছিলাম, মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল নেমের মধ্যে, যে আমাদের ভেরিয়েবল গুলিকে যখন আমরা একাধিক ওয়ার্ড দিয়ে লিখবো, আমরা তখন দেখেছিলাম কি একটা ওয়ার্ড দিয়ে কিভাবে লিখতে হয়, একটা ওয়ার্ডের আমাদের ভ্যালিড এবং ইনভ্যালিড নামগুলো আমরা দেখে নিয়ে আসছি। এখন আমাদের হচ্ছে কি যে মাল্টি ওয়ার্ড, মানে আমাদের একাধিক ওয়ার্ড যখন থাকবে, আমি তখন নাম দিয়েছিলাম শুধুমাত্র একটা নেম, এই কারণে আমাদের একটা ওয়ার্ড ছিল। এখন এর পাশে যে আরেকটা ওয়ার্ড থাকে, দুইটা ওয়ার্ড একসাথে লিখতে হবে, আবার এটা আমাদের বুঝতেও হবে, যেন আমরা বুঝতে পারি পরবর্তীতে যে আসলে লিখছিলাম কি। আপনি যে তিন চারটা ওয়ার্ড যদি একসাথে লেখেন, এমন একটা আনকমন ওয়ার্ড লিখলেন তিন চারটা ওয়ার্ড একসাথে, এটা পড়তে অসুবিধা হতে পারে নাকি। এর জন্য মাল্টি ওয়ার্ড ভেরিয়েবলের নাম আছে তিন ধরনের: ক্যামেল কেস, প্যাসকেল কেস, আর একটা হচ্ছে স্ন্যাক কেস। ক্যামেল কেসে কি হবে, ইউজ ওয়ার্ড এক্সপেক্টেড দ্য ফার্স্ট স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল লেটার, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা, প্রথমটা বাদ দেন, এক্সেপ্ট দ্য ফার্স্ট, প্রথমটা ব্যতীত যতটা ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি হবে, ক্যাপিটাল হবে, বড় হাতের হবে। লাইক দিস, মাই ভেরিয়েবল নেম, এখানে কিন্তু আমাদের তিনটা ওয়ার্ড, মাই একটা ওয়ার্ড, ভেরিয়েবল একটা ওয়ার্ড, নেম একটা ওয়ার্ড, এটা আমরা সহজে বুঝতে পারছি কিভাবে। এম ওয়াই প্রথমটা বলছি এক্সপেক্ট দ্য ফার্স্ট, ফার্স্ট এটা ব্যতীত, এম ওয়াইটা ছোট হাতের মাই, এবার ভেরিয়েবলের ভি বড় হাতের। এখানে এসে ভেরিয়েবল শেষ হয়ে গেছে বুঝলাম কেন, কারণ আবার একটা এন আছে ক্যাপিটাল, তার মানে কি এটা আরেকটা ওয়ার্ড। এখান থেকে সহজে বোঝা যায় তিনটা ওয়ার্ড আছে এখানে, মাই ভেরিয়েবল নেম ইকুয়াল টু জন। এটা আমাদের ক্যামেল কেস। প্যাসকেল কেস, প্যাসকেল কেস কি, ইয়েস ওয়ার্ড স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল লেটার, মানে ক্যামেল কেস থেকে এটার পার্থক্যটা হচ্ছে ক্যামেল কেসের মধ্যে প্রথমটা ব্যতীত, প্রথমটা শুধু ছোট হাতে থাকবে, বাকিগুলি বড় হাতে থাকবে, এটা ক্যামেল মানে কি উটের মতো। আর এটা হচ্ছে প্যাসকেল কেসটা কি হবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি হবে, ক্যাপিটাল হবে। আর একটা হচ্ছে স্নেক কেস, স্নেক কেস মানে কি ইস ওয়ার্ড ইজ সেপারেটেড বাই এন আন্ডারস্কোর ক্যারেক্টার, কারণ একসাথে লিখে ফেললে আমরা হয়তো বুঝবো না যে কোন ওয়ার্ডটা কোথায় শেষ হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে। যখন আপনি আন্ডারস্কোর ইউজ করবেন তখন এটা হয়ে যাবে কি স্নেক কেস, কিন্তু হাইফেন ইউজ করা যাবে না, হাইফেন তো প্রহিবিটেড, সম্পূর্ণ নিষিদ্ধ, ইউজ করা যাবে। এই ছিল আমাদের তিন ধরনের ওই যে আমাদের মাল্টিওয়ার্ড ভেরিয়েবলের নাম লেখার আর কি। এখানে যেহেতু উদাহরণটা দেওয়া আছে, আশা করি লেখা লাগবে না, উদাহরণটা দেখে গেছেন নাকি, উদাহরণটা দেখে বুঝতে পারছেন যে কিভাবে লিখতে হবে। মেনি ভ্যালু টু এ মাল্টিপল ভেরিয়েবল, মানে আমাদের এতক্ষণ যেমন আমরা দেখছি কি নেম লিখছি এই জায়গায়, এজ লিখছি একটা, তার মানে কি প্রত্যেকটা আলাদা আলাদা ভেরিয়েবল তৈরি করছে এবং আলাদা আলাদা লাইনে আমরা একটা একটা করে তাদের ভ্যালু দিয়েছি, কারণ একটা ভেরিয়েবলের অ্যাসাইন করতে হবে, ভ্যালু দিতে হবে। এখন কথা হচ্ছে কি আমি যে মাল্টিপল ভ্যালু নেব, ঠিক আছে, পাশাপাশি মাল্টিপল ভেরিয়েবল নেব, কিন্তু আমি একসাথে একই লাইনে নেব, এক লাইনে কিভাবে নেব, এটা হচ্ছে আমাদের যে মনে করেন একটা একটা করে আমরা কি করব, আমাদের ভেরিয়েবলের নামগুলি দেব, আর একটা একটা করে আমাদের প্রত্যেকটার জন্য আলাদাভাবে একটা একটা করে ভ্যালু দিতে হবে। যদি আমি এখানে একটু ইয়াতে চলে আসি, ধরেন আমরা তিনটা ভেরিয়েবল যদি নেই আমাদের ইয়ার মতো এক্সাম্পলের মতো, ওখানে নিলাম কি এক্স কমা ওয়াই কমা সরি কমা, তারপর আমি নিলাম কি জেড, তিনটা ভেরিয়েবল নিলাম, তিনটা ভেরিয়েবল আমার তিনটা ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে, তিনটা ভ্যালু থাকতে হবে। এখানে মনে করে লিখলাম যে প্রথমটা লিখলাম এম আই এল কে মিল্ক দিলাম, এটা আমাদেরকে প্রথমটার ভ্যালুটা আমি সিলেক্ট করলাম, আবার একটা কমা দিলাম, তারপর আরেকটা ভ্যালু দিতে হবে আমার কি, ধরেন কি টি ই এ টি দিলাম, আরেকটা ভ্যালু ভ্যালু আমাদের অ্যাসাইন করতে হবে, তা কি মনে করেন দিলাম কি দেব, কফি, কফি লিখলাম। আমাদের তিনটা ভেরিয়েবলের মধ্যে তিনটা ভ্যালু আমরা ডিক্লেয়ার করে দিলাম। এখন যে আমরা এখানে আসি, আমরা যেটাকে প্রিন্ট করতে যাই, প্রিন্ট, আর ফার্স্টে মনে করেন এক্সটাকে প্রিন্ট করে দেব, জাস্ট এক্সটা প্রিন্ট হোক। এক্স প্রিন্ট করলে আমাদের কি প্রিন্ট হবে বলেন, কোনটা প্রিন্ট হবে, আমাদের শুধুমাত্র এই যে মিল্কটা আমাদের প্রিন্ট হয়েছে, আর বাকি দুটো প্রিন্ট হলো না। এখন যদি আমি এটাকে ওয়াই প্রিন্ট করতে চাই, ওয়াই যদি প্রিন্ট করতে তাহলে আমাদের কি আসবে, তারপর টিটা আসলো। এখন যদি আমি জেড কে প্রিন্ট করতে চাই, জেড কে প্রিন্ট করতে চাই তাহলে কোনটা আসবে, এই যে আমাদের কপি। কেন আমাদের এটা সিরিয়াল ওয়াইজ দেখতে হবে, সিরিয়াল ওয়াইজ কিন্তু সে বুঝবে আমার এক্সটা প্রথম আছে, এক্স এর ভ্যালু মিল্ক, আপনি এক্স দিলে কিন্তু টি এবং কপি আসবে না,
আবার যখন ওয়াই দিবেন, ওয়াই দিলে আমাদের টি, আর যে জেড দেন তাহলে আমাদের কফি। এখন মনে করেন কোনো কারণে আমি এখানে একটা ভ্যালু দিলাম না, না দিয়ে আমি মনে করেন এখন এক্সটাকে ইয়া করতে চাই, এক্সটাকে প্রিন্ট করতে চাই, এখন কি হবে বলেন? টাইপ এরর, কেননা আমি তিনটা ভেরিয়েবল নিয়েছি, আমি কিন্তু জেড দেই না, এই জন্য আমি ফার্স্টে এক্স দিচ্ছি, কারণ আমি জেড এর ভ্যালু তো ইয়ে করিনি, ডিফাইনই করিনি। জেড এর ভ্যালুকে আমি ডিফাইন করছি না, যদি ডিফাইন না করতাম তাহলে এটা আনডিফাইন থাকলে টাইপ এরর দিলে, কিন্তু আমি জেড এর ভ্যালু ডিফাইন করি না, আমি জেড কে কিন্তু আউটপুট আনি নাই, আমি কাকে আনছি? এক্স কে, আমাদের এক্স এর ভ্যালু তো আছে। এখন সে এটা বুঝতেই পারতেছে না, এক্স এর ভ্যালু যদি মিল্ক হয়, ওয়াই এর ভ্যালু যদি টি হয়, তাহলে জেড এর ভ্যালু কে? হ্যাঁ, আমাদের যতটা যতটা ভেরিয়েবল দিবেন, আপনি ইকুয়াল দিয়ে এক লাইনে যখন মাল্টি ভেরিয়েবল লিখবেন, তখন আপনি কি করতে হবে? তিনটা ভ্যালুকে দিতে হবে, তিনটা ভ্যালুকে না দিলে হবে না। এখন দেখেন আমরা এক্স কে দিচ্ছি, তাও আসে না, এখন যদি জেড কে দিই তাও আসবে না, কারণ জেড এর ভ্যালু ডিফাইন করি নাই। আমি জেড কে যদি দিই তাহলে আমাদের কি আসবে? এই সেম টাইপ এরর। আমাকে তিনটা ভ্যালু দিতে হবে, বুঝতে পারছেন? এখন যে আবার যে আমি ভ্যালুটা দিয়ে দিই, এখন দেখেন ঠিক আছে, আমি যখন এটা দেবো এখন আমারটা চলে আসবে, এই দেখেন চলে আসছে। তার মানে কি, আপনি যদি তিনটা ভেরিয়েবল যদি একসাথে ডিফাইন করেন, এক জায়গায় ডিফাইন করেন কমা দিয়ে কমা সেপারেটেড ভ্যালু কি বা ভেরিয়েবল, এটাকে যদি আপনি ইকুয়াল চিহ্ন দেন, তাহলে আমাকে তিনটা ভ্যালু লিখতে হবে। যদি একটা ভ্যালু কম লেখেন, কোনো একটা ভ্যালু কম লেখেন, তাহলে একটা আউটপুট আসবে না, একটাকে পাবেন। বুঝতে পারছেন? এটা ছিল আমাদের মানে কি, মাল্টিপল ভেরিয়েবলে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন, এটা মানে মেনি ভ্যালু টু মাল্টিপল ভেরিয়েবলস, মানে ভেরিয়েবল মাল্টিপল থাকতে হবে, মাল্টিপলের ভ্যালু মাল্টিপল থাকতে হবে। এরপরে চলে আসি, এখন হচ্ছে ওয়ান ভ্যালু টু মাল্টিপল ভেরিয়েবলস, মানে এখন আমি চাচ্ছি যে একটা ভ্যালু আমি মাল্টিপল ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করব। এতক্ষণ আমার ছিল কি মাল্টিপল ভ্যালু, আবার ছিল কি মাল্টিপল ভেরিয়েবল। এখন যদি আমি একটা ভ্যালুকে মাল্টিপল ভেরিয়েবলে ডিক্লেয়ার করতে চাই, তাহলে কিভাবে ডিক্লেয়ার করব? এখন কিন্তু আমার এই কমা দিয়ে দেওয়া যাবে না। ধরুন আমি শুধুমাত্র মিল্ক রাখতে যাচ্ছি, আমি তো এটা বাদ দিয়ে দিই, আমি শুধু মিল্ক রাখবো। মিল্ক রাখার জন্য এখন তো কমা দেওয়া যাবে না, কারণ কমা দিলে আমার তিনটা আলাদা আলাদা ভ্যালু দিতে হবে। আমি প্রত্যেকটার মাঝখানে ইকুয়াল দিয়ে দিলাম, আমি এক্স দিয়ে দিলাম, এক্স ওয়াই জেড ইকুয়াল টু মিল্ক দিলাম। আমার এখন বলেন এক্স এর ভ্যালু কি আসবে? আমি যে এক্স প্রিন্ট করি, আমাদের কি আসবে? মিল্ক আসছে। এখন ওয়াই এর ভ্যালু কি আসবে বলেন? আমরা যে ওয়াই প্রিন্ট করি, ওয়াই আমাদের মিল্ক কি আসবে? ওয়াই যদি আমরা ওয়াই প্রিন্ট করি, আমাদের মিল্কি আসছে। জেড দিলে জেডও আমাদের মিল্কি আসবে, যদি আমরা জেড দিই, জেড দিয়ে দিলে আমাদের মিল্কি আসবে, এই যে মিল্কি আসবে। কারণ কি, আমরা একটা ভ্যালুকে মাল্টিপল ভেরিয়েবলে ডিক্লেয়ার করে দিলাম, মানে কি এক্স হোক ওয়াই হোক, মানে তিনটাই ইকুয়াল, এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু মিল্ক, তার মানে একটা ভ্যালুই তিনটা ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করা হয়ে গেছে। এবার আসবো আমরা যে মাল্টিপল ভ্যালু, দাঁড়ান, ও না আচ্ছা যাক, আরেকটা হচ্ছে কি, যে আমরা একটা ইয়ার মধ্যে মাল্টিপল ভ্যালু যখন দিতে যাবো, তখন আমাদের একটা লিস্ট বা টাপল বা কোনো কিছু দিয়ে দিতে হবে, ওটা আমরা দেখবো একটু পরে। এখন হচ্ছে চেকিং ভেরিয়েবল টাইপ। আমরা যে ভেরিয়েবল গুলো তৈরি করছি, সেই ভেরিয়েবল গুলোতে প্রত্যেকটা আলাদা টাইপ আছে নাকি? আমরা নেম ইউজ করছি, আমাদের নেমটার টাইপ, তারপর আমরা এজ তৈরি করছি, এজের টাইপ আছে, আমরা একটা নাম্বার দিলে সেই নাম্বারের টাইপটা থাকতে পারে, বা আমরা একটা প্লট নাম্বার দিলে সেই প্লট নাম্বারের টাইপটা থাকতে পারে। যেমন মনে করেন এখানে কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 100 দেওয়া আছে, এটা টাইপটা এটা কোন টাইপে আছে? কারণ আমরা যখন সি বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন আমরা লিখি, সিতে যখন লিখতাম, তখন আমরা কি করতে হতো, ডাটা টাইপটা শো করে দিতে হতো, বলে দিতে হতো যে এটা ইন্টিজার, এটা ফ্লোট। কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা বলে দেওয়া লাগছে না কোনটা ইন্টিজার, কোনটা ফ্লোট, কোনটা কি। দেখেন আমরা যদি এখানে আসি, ফার্স্টে যখন আমরা এখানে চলে আসি, এটা যে স্ট্রিং, আমাদের বলে দেওয়া লাগছে না, এটা যে নাম্বার, এটাকে আমাদের বলে দেওয়া লাগছে না, আমাদের কোনো কিছু বলে দেওয়া লাগে নাই। এখন যে আমরা ওটা টাইপ দেখতে যাই যে এটা আমার টাইপটা কি হবে, তাহলে আমরা কিভাবে প্রিন্ট করবো? এখানে আসা প্রিন্টের জায়গায় শুধু টাইপ লিখে দেবো, টি ওয়াই পি ই, টাইপ লিখে টাইপের ভিতরে এসে আমরা এটাকে বলে দেবো, যেমন ধরুন আমাদের কি আছে, নেম আছে, নেমটা কি টাইপের, আমরা এখন নেমটা দেখতে চাই, নেমটা কোন টাইপের আমরা এটা প্রিন্ট করতে চাই। তাহলে যদি প্রিন্ট করি, যে আমরা লোড দেই, দেখা লেখা আছে, নেমটা কি, আমাদের নেমটা হচ্ছে কি স্ট্রিং, স্ট্রিং টাইপের আছে। এখন যদি আমি এজটাকে দেখতে চাই, আমরা কি এসটাকে দেখতে চাই, এস এর টাইপ কি হবে, আমরা চলে আসি,
এসটা কি ইন্টিজার। এখন যদি আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, এখান থেকে এটাকে চেঞ্জ করে দিয়ে মনে করেন এখানে লিখলাম 5 পয়েন্ট, যদি এজ হবে না আমরা এজ নামে রাখলাম, চেঞ্জ করলাম না, এজ পয়েন্ট মনে করেন 45 দিয়ে দিলাম, 25.45। এটা কি হবে, আমরা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে আমি যখন এটাকে আউটপুট দেখবো, এখন দেখুন এটা কি হয়ে গেছে, এটা আমাদের ফ্লোট টাইপ। ফ্লোট মানে কি, ভগ্নাংশ, ভগ্নাংশ টাইপ। এখন যদি আমরা এখানে যদি আরেকটা একটা এড করি, এখানে যদি একটা এড করি যে আমাদের একটা ইয়া ছিল, is marriage equal to বলে দিলাম true বলে দিলাম, বলে দিয়ে এখানে is marriage এর টাইপটা দেখবো, এটা কি হবে, is marriage দিলাম, এখন এটা টাইপ কি হবে, এটা টাইপ হবে আমাদের কি, এটা একটা বুলিয়ান ভ্যালু, এই যে বুল, মানে বুলিয়ান ভ্যালু আমরা বলছিলাম ফার্স্টের দিকে, বলছিলাম যে আমাদের বুলিয়ান ভ্যালুগুলি কি থাকে, ট্রু এবং ফলস, আমাদের দুইটাই থাকে, বুলিয়ানের ইয়ে দুইটা, এটা হতে ট্রু নতুবা ফলস। আমরা যদি এখানে ফলস দিয়ে দিই তবে আমাদের এটা বুলিয়ান নিয়ে আসবে, দেখবেন ফলস দিয়ে সেটা যে আবার এটা আউটপুট রেখে চাই, যে আমাদের এটা বুলিয়ান নিয়ে চলে আসবে। তার মানে আমাদের কোন ডাটা টাইপ, এটা কোন ডাটা টাইপের মধ্যে আছে, আমাদের এটা কি স্ট্রিং, ইন্টিজার, তারপর হচ্ছে গিয়ে আমাদের যে ফ্লোট, বুলিয়ান, কোন ডাটা টাইপের মধ্যে আসছে আমরা এটা দেখতে গেলে আমাদের একটা ইয়ে আছে, অপারেটর আছে, ফাংশন আছে, কি টাইপ ফাংশন ব্যবহার করতে হবে। আমাদের পিএসপি তে গেলে বা অন্য কোথাও ল্যাঙ্গুয়েজে গেলে পিএসপি তে লেখা থাকবে টাইপ অফ, তখন লেখা লাগে টাইপ অফ, কিন্তু আমাদের ইয়াতে পাইথন শুধুমাত্র টাইপ লিখলেই এটা চলে আসবে, মানে আমাদের এটা কোন ডাটা টাইপের মধ্যে আছে এটা চেক করার জন্য আমাদের কি টাইপ ফাংশনটা ইউজ করতে হবে। আর এটা যদি একটা ফাংশন, এটা যদি একটা ফাংশন, এটা কিন্তু অবশ্যই একটা কি জানি কয় প্যারেনথেসিসের ভিতরে লিখতে হবে। আমরা তো প্রিন্টের জন্য, প্রিন্ট যেমন একটা ফাংশন, প্রিন্টের জন্য কিন্তু আমরা একটা প্যারেনথেসিস দিয়েছি বাইরে, দেখছেন। আবার যখন টাইপ লিখছি, টাইপ লিখে কিন্তু একটা প্যারেনথেসিস দিলাম, প্যারেনথেসিস বা ফার্স্ট ব্রেকেট যেটাই বলেন, একটা প্যারেনথেসিস ইউজ করতে হবে, কারণ ফাংশনগুলো অবশ্যই প্যারেনথেসিস ইউজ করে তারপরে লিখতে হবে। এবার হচ্ছে আমাদের টাইপ কাস্টিং। আমাদের কিছু টাইপ আছে, আমরা চাইলে টাইপগুলিকে কি করতে পারি, কাস্টিং করে ফেলতে পারি, কাস্টিং করে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। যেমন ধরেন এখানে x ইকুয়াল টু কত আছে, 10 আছে, এটা 10টা কোন ডাটা টাইপ আছে বলেন, আপনি বলেন। এখানে যে x ইকুয়াল টু 10 আছে, 10টা ডাটা টাইপে কি, হুম, এটা কোন ডাটা টাইপের মধ্যে আছে বলেন। আর এটাকে একটু তুলে দেই, যে চলে আসি আমরা x নামের আগে কোনো কিছু দেই নাই, আবার একটা x একটা ভ্যালু, সরি x একটা ভ্যালু দিয়ে দেই, x ইকুয়াল টু 1 0 10, এটা কোন ডাটা টাইপ আছে বলেন, একটা কোন ডাটা টাইপ আছে, কোন টাইপে আছে বলেন। এখন কি দেখলেন আমাদের এজটা কোন ডাটা টাইপে ছিল, পয়েন্টটা দেওয়ার আগে, তাহলে এটা কি x কি হবে, x ইকুয়াল টু 1 0 10, আমরা যখন ডাটাটা দেখি, এখন দেখেন আমাদের x এরটা কি আসছে, এটা যা আসছে, কিন্তু আমরা যদি x এর মধ্যে যদি এখন এটা করি, এটা দিয়ে দিলাম, এখন ডাটা টাইপ কি আসবে, এখন যদি আমি দেখি, এখন আমাদের ডাটা টাইপটা কি আসছে, স্ট্রিং আসছে। এখন আমাদের টাইপ কাস্টিংটা কি, টাইপ কাস্টিংটা হচ্ছে কি যে আমরা এটাকে টাইপটাকে চেঞ্জ করে দেওয়া, চেঞ্জ করে দেব, চেঞ্জ করে দেবো কেমন, আমরা যে এখানে সরাসরি এটাকে প্রিন্ট করতাম, টাইপ যদি না ইউজ করে আমি এখানে সরাসরি x কে প্রিন্ট করতাম, তো এটার ভ্যালু কত আসবে, এই দেখেন স্ট্রিং সহ আসছে, এক্সিকিউট এটা সরাসরি প্রিন্ট হয়ে গেছে আমাদের এটা এক্সট্রা। এখন যদি আমি এটাকে মনে করেন যে চেঞ্জ করে দিতে চাই, আমরা যেটাকে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে যদি বলি এখন থেকে মনে করেন y ইকুয়াল টু int ইন্টিজার x, সেক্ষেত্রে এটা ডাটা টাইপ কি হবে বলেন, y ডাটা টাইপ কি হবে এখন, কারণ আমরা যখন x এর ডাটা টাইপ দেখছিলাম, তাহলে x এর ডাটা টাইপটা কি হয়ে গেছিল আমাদের, x যখন দেব x এর ডাটা টাইপটা কি আছে আমাদের,
এটা আমাদের কি ছিল স্ট্রিং, কারণ আমরা x সমান কি আমরা 10 ঠিক আছে, কিন্তু এর আগে আমরা কি করছি কোটেশন দিয়ে দিয়েছি। আমি প্রথমে বলছিলাম কোটেশন দিলে ওইটার ভিতরে নাম্বার হোক বা যাই হোক সে কি হয়ে যাবে, স্ট্রিং হয়ে যাবে। স্ট্রিং পাইছি। এখন যখন আমি এক্সটাকে কি করছি ইন্টিজার দিয়ে সেটা আমি এটাকে টাইপ কাস্টিং করে দিলাম, করে দিয়েছি যে আমি এখন ওয়াই এর দেখি ওয়াইটা কি হবে বলেন। এখন যে আমি দেখি এটা হয়ে যাবে ইন্টিজার, এই দেখেন একটা ইন্টিজার হয়ে গেছে, এটা টাইপ ওয়াই। কেন আমার এই এক্সটা কি মানে এই 10টাকে আমি কি করছি ইন্টিজারের মাধ্যমে। হ্যাঁ, এটাকে আপনি এভাবে করতে পারেন, এক্সটাকে একবার প্রথম স্ট্রিং লিখলেন, স্ট্রিং লেখার পরে এসে আপনি এটা কি করছেন এক্সের ভিতর দিয়ে দিয়েছেন, এভাবে করতে পারেন। বা আপনি যদি চান যে না এটাকে আপনি পুরো সম্পূর্ণ এক্সটাকে আপনি চেঞ্জ করে দিবেন, তখন এটাকে কি করতে হবে আইএনটি ইন্টিজার যদি এখানে দেন কন্ট্রোল ভি দেন, এখন কি হবে এক্স এরিয়া বলেন। এখন কি হবে আমাদের এক্স ইকুয়াল টু ইন্টিজার, আমাদের এখানে দুটো স্ট্রিং এর ভিতরে আছে, কোটেশনের ভিতরে আছে, কিন্তু আমি ইন্টিজার দিয়ে টাইপ কাস্টিং করে ফেলছি। এখন যদি আমি আউটপুট দেখি তাহলে আমাদের এটা কি আসবে এই ইন্টিজার। এবার আপনি ইন্টিজারকে এটাকে এক্স এর মধ্যে সরাসরিও আপনাকে ইন্টিজার আগে মানে একটা স্ট্রিং এর আগে যদি ইন্টিজার বসায় দেন তাহলে এটা স্ট্রিং ইন্টিজার হয়ে যাবে, কিন্তু এটা নাম্বার করতে হবে। এখানে কিন্তু আবার সংখ্যা দিলে হবে না, মানে একটা মনে করেন কোন একটা ওয়ার্ড দিয়ে দিলেন তাহলে কিন্তু হবে না, এর কোনো সংখ্যা হতে হবে বা নাম্বার হতে হবে। বুঝতে পারছেন? এখন আমি এটাকে ইন্টিজার দিয়ে সেটা আমি এটাকে স্ট্রিং বানায় দিয়ে স্ট্রিংটাকে আমি কি করছি ইন্টিজারে করে ফেলছি। আমি 2 লাইনেও করতে পারেন 1 লাইনেও করতে পারেন। এখন আমাদের কি ছিল 2 লাইনে ছিল না, 2 লাইনে ছিল না, এটাকে আমি আবার 1 লাইনে করে ফেলছিলাম। মানে কি আমি ফার্স্টে এক্স এর মান দিয়ে দিছি কত, পুরোটাকে স্ট্রিং বানাই দিছি, স্ট্রিংটাকে আবার আমি ইন্টিজারে কনভার্ট করে নিয়েছি, কনভার্ট করে নিয়ে আমি আমার আউটপুটটা দেখছি, এটা আমাদের আবার করে করে ইন্টিজারে আসবে ওয়াই টাইপ। এটা হচ্ছে আমাদের টাইপ কাস্টিং। মানে যদি আমাদের কোনো ভ্যালু, কারণ আমরা যখন ইনপুট থেকে যখন কোনো ভ্যালু নেই, যতই নাম্বার দেন না কেন আপনি একটা ইয়া নিবেন তাহলে আপনি এটা ইয়া চলে আসবে, স্ট্রিং এ চলে আসবে। আমাদের ইনপুট টাইপ কখনোই আমাদেরকে নাম্বার আনবে না, যা দিবেন সবই আমাদের কি নেবে স্ট্রিং হিসেবে নেবে। তখন স্ট্রিংটাকে আমাদের কাস্টিং করে নিতে হবে, মানে ইন্টিজারে কাস্টিং করে নিতে হবে, ইন্টিজারে কাস্টিং করে নিতে হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং এর পরে আছে আমাদের কি, এবার হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল কি, আমরা যখন একটা ভেরিয়েবল তৈরি করবো একটা ফাংশনের ভিতরে, আমরা একটা ফাংশন লিখবো। মনোযোগ দেন, ঘুমায়েন না, আবার ঘুমান কেন? আমরা যখন একটা ফাংশন লিখবো এই ফাংশনের ভিতরে যখন আমরা একটা ভেরিয়েবল তৈরি করব সেটা থাকবে লোকাল ফাংশন, লোকাল ভেরিয়েবল। আরেকটা আছে আমাদের কি গ্লোবাল ভেরিয়েবল, যেটা সবার জন্য প্রযোজ্য ফাংশনের ভিতরে এবং বাইরে। এখানে কি ছিল মনে করেন এই ফাংশনটি আমরা তৈরি করব, এখানে একটা ফাংশন তৈরি করি, ফাংশন তৈরি করে কি দিই ডিইএফ ডিফ দিয়ে, তারপর এখানে কি করতে হবে একটা ফাংশনের নাম দিতে হবে, কি ছিল এসএস ওই না এসএস ও ডব্লিউ, আচ্ছা এসএস ও জুতা। আমরা এখানে ফাংশন তৈরি করলাম, একটা ফাংশন তৈরি করলাম, ফাংশন তৈরি করলে ফাংশনের ভিতরে এসে আমি এটা কি করলাম একটা যে কোনো একটা ভ্যালু দিয়ে দিব। মনে করেন আমরা এখানে দিলাম কি জেড, জেড ইকুয়াল টু 10 10 দিলাম। আর যেটার ওটা আমরা এখানে একটা কি করছি ফার্স্টে আমাদের একটা ফাংশন তৈরি করছি, শো নামের একটা ফাংশন তৈরি করছি। এই ফাংশনের ভিতরে আমি কি করলাম জেড নামের একটা ভেরিয়েবল তৈরি করলাম। এখন যে আমি এটাকে প্রিন্ট দেই, প্রিন্ট অফ জেড দেই, যে সরি জেড দেই, আমি এটাকে প্রিন্ট করব। এখন আমাদের প্রিন্ট আসবে না, কারণ আমাদের ফাংশনটাকে কি করতে হবে আবার ডিফাইন করে দিতে হবে না, ফাংশনটাকে ডিফাইন করে দিতে হবে না। ফাংশনটাকে কল করতে হবে না, আমি ফাংশন ডিফাইন করছি, ফাংশনটাকে কল করতে হবে না, কল করলাম, কল করে আমি এটাকে বা এটাকে 10 না দিয়ে এটাকে 100 দিয়ে দিই, কারণ আমাদের এর আগে একটা ভ্যালু ছিল তো এটা পরে ইয়ে হয়ে যাবে, একই মান হবে। আমাদের ভ্যালু আসছে, আমরা এটা কি করছি একটা ফাংশন তৈরি করছি, ফাংশনের ভিতরে জেড এর মধ্যে আমি একটা ভ্যালু দিলাম 100, 100 দিয়ে এটাকে প্রিন্ট করে দিলাম, আমরা ফাংশনটাকে কি করলাম ডিক্লেয়ার করে দিলাম। এটা হচ্ছে আমাদের ফাংশন ডিফাইন। এতটুকু কোনটা এটা, এটা ডিক্লেয়ার। ফাংশন এখানে আমরা কি করলাম ফাংশন ডিফাইন করলাম, এটা হচ্ছে ডিফাইন ফাংশন।
এরপর হচ্ছে আমাদের ফাংশন ডিক্লেয়ার করতে হবে, মানে ডিক্লেয়ার করা মানে কি কল করা, ডিক্লেয়ার করা মানে কি কল করলাম আমি, ফাংশন কল, এটাকে বলে ফাংশন কল। কোথায় রিটার্ন? তখন আপনি রিটার্ন করছেন আপনার কোনো কিছু, আমি তো এখানে রিটার্ন করতেছি না, আমি তো এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি সরাসরি, তাহলে কোনো একটা রেন্ডার করতেছেন আপনি, সে তো আমাকে এটা রিটার্ন করতেছে। এটা হচ্ছে আমাদের ফাংশনকে আমাদের কল করতে হবে। আমি একটা ফাংশন তৈরি করলাম, ঠিক আছে, আমি একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করলাম বা ফাংশন তৈরি করলাম, তৈরি করার পর আমার ফাংশনকে কল করতে হবে না? ফাংশন কল না করলে ফাংশন বুঝবে, তাকে তো বলতে হবে তুমি ফাংশনটা কাজ করো। এই ফাংশনটাকে আমরা যেখানে খুশি সেখানে কল করতে পারবো, যতবার খুশি ততবার কল করতে পারবো। আপনি একটা ফাংশন তৈরি করে রাখলেন, এটাকে যতবার খুশি ততবার কল করতে পারেন। এখন যদি আমি এটাকে যদি বাইরে আসে যদি প্রিন্ট করতে যাই, দেখেন এখানে আসে যদি আমি এটাকে প্রিন্ট করতে যাই, PRINT প্রিন্ট দিয়ে যখন আমি এটা এখান থেকে জেড দেবো, তখন আমাদের প্রিন্ট হবে না। মনে করেন বাইটাকে আমি মনে করেন ইয়ে করে দিলাম, কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দিয়ে সেটা এখান দিলাম, দেখেন সে খুঁজে পাচ্ছে না, কারণ বাইরে চলে আসছে প্রিন্টটাকে, সেই প্রিন্ট জেড খুঁজে পাচ্ছেই না। হ্যাঁ, ধরেন আমি এটাকে তুলে দিলাম, এখন দেখেন এই জেডটা এখন দিছি পর এখন দেখেন সে পাবেই না, এই দেখেন, কারণ কি আমি এটা বাইরে থেকে কল করছি। সে শুধুমাত্র কাজ করবে কোথায়? এর ভিতরে কাজ করবে, এটা আমাদের লোকাল ভেরিয়েবল, এই কারণে এটা আমাদের কি করবে, ভিতরে কাজ করবে। এটা যখন আমি এটাকে ট্যাব দিয়ে তখন ভিতরে দিয়ে দেবো, এখন কাজ করবে, এখন যখন দেবো আমাদের আউটপুট চলে আসবে। এটা হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবল। আর লোকাল ভেরিয়েবল কিভাবে ডিফাইন করি বুঝতে পারছেন? তো কলকে আপনি ফাংশন ডিক্লেয়ার না করে কি আপনি ফাংশনকে কল করে দেবেন? হ্যাঁ, আপনি এখানে প্রথম ডিক্লেয়ার করতে হবে, একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, সেই ভেরিয়েবলটাকে আপনি প্রিন্ট করে দিলেন, আর এটাকে আমাদের ফাংশনটাকে কল করতে, মানে যে ফাংশনটা তৈরি করছি ফাংশনটাকে কল করতে হবে না? কল মানে কি ডাকা, ফাংশনটাকে কল করতে হবে না? কারণ জানি ফাংশনটা শো হয়, এই সময় আমার একটা ফাংশন তৈরি করেছি, ফাংশনকে কল করতে হবে, তখন আমাদের ফাংশনটা দেখাবে, শো করবে না, প্রিন্ট করবে না। আপনি যদি এখান থেকে তুলে দেন, যদি দেন, দেখেন কিছু পায় নাই, এই পর্যন্ত আমার দেখাচ্ছে টাইপ পর্যন্ত দেখা যাচ্ছে আনসার যে টাইপ ইন্টিজার, কিন্তু আমাদের এই ফাংশনটা কিছু আমি ফাংশন ডিক্লেয়ার করছি, ঠিক আছে, ফাংশন ডিক্লেয়ার করে দিয়েছি, কিন্তু ফাংশনকে আমি কল করিনি। কল না করলে ফাংশন আসবে? এখন কল করে দিলাম, এখন আউটপুট দেবো, দেখুন ফাংশন চলে আসবে। এটা ছিল আমাদের লোকাল ভেরিয়েবল। যদি আমি এরপরে চলে আসি, এবার আমাদের কি গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল মানে কি, না ফাংশনের বাইরে একটা ভেরিয়েবলকে আমরা ডিফাইন করে দেব। তো ফাংশনের বাইরে যদি আমি ডিফাইন করি, আমরা কিন্তু একটু আগে ডিফাইন করছিলাম কোথায়, এখানে এই যে আমরা ফাংশনের ভিতরে যেটাকে ডিফাইন করে দিছি, এটাকে আমরা ফাংশনের বাইরে এসে যখন লিখছি, মানে আমরা ইন্টারনেশন যখন চেঞ্জ করছি, আমাদের এগুলি কিন্তু সব কাজ করে ইন্টারনেশনের মাধ্যমে। এই প্রিন্টটা এখন না দিয়ে আগে দেওয়া, এটা কি এটাই বাইরে বাইরে প্রিন্ট করা। এই দেখেন যেটাকে এখানে এসে বলতে হইতেছে নট ডিফাইন্ড। আসলে আমি কিন্তু জেডটাকে ডিফাইন করছি, কিন্তু সে পাইতেছে কি নট ডিফাইন্ড, কেন পাইতেছে? কারণ এটা কি আমাদের লোকাল ভেরিয়েবল, এই জন্য সে পাচ্ছে না। এখন যদি আমি এই জেডটাকে যদি বাইরে ডিক্লেয়ার করে দিই, বাইরে ডিক্লেয়ার করে দিচ্ছি একবারে, ফাংশনের বাইরে, বাইরে এসে ডিক্লেয়ার করছি। এখন যদি আমি এটাকে আউটপুট দেখাই, দেখুন আউটপুট চলে আসবে, গেট 100। কিন্তু একটু আগে কিন্তু আমরা এই পিনটাকে যখন আমরা বাইরে নিয়ে আসছি, তারা কিন্তু আউটপুট দেখায় নাই, আউটপুট দেখাইছে না। এখন যদি আমরা এটাকে সেখানে নিচ্ছে না কেন, বাইরে দিলে তো বাইরে দিলেও নিবে। এই দেখেন আমাদের এটা কিন্তু বাইরে ডিক্লেয়ার করছি হাজারটা কি,
বাইরে ডিক্লেয়ার করে আমরা ভিতরে প্রিন্ট করতে চাচ্ছি। এই জ্যাটটা কি আমাদের বাইরে আছে না? এটা আমাদের ফাংশনের ভিতরে আছে না? এটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল। এখন যদি আমি ভিতর থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে এটা অ্যাক্সেস করবে কিভাবে? আমি যখন আউটপুট দেবো দেখুন আউটপুট চলে আসছে। ও এই জন্য তো জ্যাটটা কাছে যখন দিয়ে দেবো যখন দেবো দেখুন আমাদের আউটপুট চলে আসছে। বাইরে দিলে সে ভিতর থেকে পাবে এবং বাইরে থেকেও পাবে। এটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল। আবার আমরা গ্লোবাল লিখতে পারি, এখন ভিতরে আমরা গ্লোবাল লিখেও দিতে পারি। যেমন এটাকে এখানে দেওয়া আছে, হ্যাঁ আমাদের গ্লোবাল লিখেও চলবে। এই যে প্রিন্টএক্স গ্লোবাল ভেরিয়েবলটা কি? গ্লোবাল ভেরিয়েবল ক্যান বি ইউজড বাই এভরিওয়ান, সব জায়গায় ইউজ করা যাবে। আপনি যখন গ্লোবাল একটা ভেরিয়েবল তৈরি করবেন সেই ভেরিয়েবলটাকে সব জায়গায় ব্যবহার করা যাবে, বোথ ইনসাইড অফ ফাংশন এন্ড আউটসাইড। আপনি ইনসাইডও ব্যবহার করতে পারবেন, আউটসাইডও ব্যবহার করতে পারবেন, ফাংশনের বাইরে ব্যবহার করতে পারেন, ফাংশনের ভিতরে ব্যবহার করতে পারেন। ভেরিয়েবল দ্যাট আর ক্রিয়েটেড আউটসাইড অফ ফাংশন আর নোন অ্যাজ গ্লোবাল ভেরিয়েবল, যেটা আমরা এখন করলাম। আমরা বাইরে একটা দিয়ে দিয়েছি, বাইরে দিয়ে আমরা ভিতর থেকে অ্যাক্সেস করতে পারতেছি। আবার যখন দেখেন আরেকটা নাম দিয়ে গ্লোবাল ভেরিয়েবল বাই গ্লোবাল কিওয়ার্ড, আমাদের একটা কিওয়ার্ড আছে গ্লোবাল, যখন আপনি গ্লোবাল কিওয়ার্ডটা দিবেন তখন আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন। কারণ গ্লোবাল কিওয়ার্ডটা দিয়ে দিলে আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন। লাইক দ্যাট আমি যদি এখন দেখাই, এটা আমাদের একটু ইয়া ছিল, বাকি ছিল। যেমন আমরা এই ফাংশনটাকে কি ভিতর থেকে অ্যাক্সেস করতে পারতেছি, এই সেমটাকে যদি আমরা বাইরে চলে আসি, বাইরে আসে যখন আমরা এখান থেকে প্রিন্ট করব, প্রিন্ট দিয়ে আসা যখন আমরা জেড দেব, এই দেখেন আমরা দুইবারই পাবো। যখন আমরা আউটপুট দেব এই দেখেন 100 এবং 100, এই 100টাকে আমরা ভিতর থেকে প্রিন্ট করতে পারতেছি, আবার আমরা বাইরে এসেও প্রিন্ট করতে পারতেছি, দুইবার প্রিন্ট করতে পারতেছি। তার মানে এই 100টা কি আমাদের গ্লোবাল ছিল। এখন আমরা আবার আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে ভিতরে একটা বাইরে আমরা গ্লোবাল, ভিতরে আমরা গ্লোবাল কিওয়ার্ডও লিখে দিতে পারি। লাইক দ্যাট আরেকটা যে ফাংশন তৈরি করি, কি নাম ছিল, def my func my ফাংশন, ভিতরে আমরা একটা গ্লোবাল কিওয়ার্ড লিখে দেব, জি গ্লোবাল লিখে দেব। গ্লোবাল লিখে এখানে দেব কি মনে করেন এ ইকুয়াল টু, এখন যা ছিল আমরা তাই দিই, একটা স্ট্রিং দিয়ে, তখন তো আমরা ভ্যালু দিয়ে নিয়েছি একটা স্ট্রিং দিয়ে, ফ্যান্টাস্টিক ছিল ফ্যান্টাস্টিক, যেটা দেন সেটাই নেবে। আমরা গ্লোবাল এ ইকুয়াল টু আমরা একটা ফ্যান্টাস্টিক দিয়ে দিলাম। এই দেখেন এখানে কি করছে, সে কি করছে যে এক্স ইকুয়াল টু যেগুলো একটা এক্স ডিক্লেয়ার করছে, এক্স ইকুয়াল টু ফ্যান্টাস্টিক দিয়েছি। আমরা এখানে সরাসরি এ ইকুয়াল টু ফ্যান্টাস্টিক দিতে পারবো না, আমরা এটাকে প্রথম গ্লোবাল ডিক্লেয়ার করে নিতে হবে। আর ইকুয়াল টু ফ্যান্টাস্টিক ডিক্লেয়ার করে নিলাম। এখন আমাদের কোথায় আছে গ্লোবাল, এটা ফাংশনের ভিতরে আছে না? আমরা এখন এসে যেখানে প্রিন্ট করি যদি কাকে প্রিন্ট করবো, একে প্রিন্ট করব। এখানে চলে আসলাম, এসে আমি এটা কি করতে হবে, ইয়া করতে হবে না, মাই ফ্যান্টাস্টিক এটা কল করতে হবে না, আমি এটা কল করে দিলাম। কল করে দিয়ে যখন আমি এটাকে রান করব, এখানে আমাদের ফ্যান্টাস্টিকটা চলে আসছে, আর ভিতর থেকে ফ্যান্টাস্টিকটা চলে আসছে। এখন যদি আমরা এটাকে আবার বাইরে, যেমন এটাকে আমরা কি করছি বাইরে একবারে গ্লোবালি ডিক্লেয়ার করছি, ভিতর থেকে আউটপুট পাইছি, আমার বাইরে থেকে আউটপুট পাইছি। এখন তো আমরা এটাও তো গ্লোবাল নাকি? এখন দেখি আমরা ভিতর এবং বাইরে থেকে দুইভাবে পাই কিনা। আমরা ভিতর থেকে তো পাইলাম, মানে ইনসাইড থেকে তো পাইলাম নাকি, আউটসাইডে চলে আসছি। প্রিন্ট দিয়ে সেটা আবার এটাকে এড দিয়ে দিলাম। আমরা এটার মধ্যে কিন্তু করছি, এটা কিন্তু আমাদের গ্লোবাল ভেরিয়েবল। এই জন্য এটাকে আমি ভিতর থেকেও ইনসাইড থেকেও আমি আউটপুট পাইছি, আউটসাইড থেকেও আউটপুট পাইছি। আবার এটাকে আমি কিন্তু বাইরে দেই নাই, কিন্তু ভিতরে গ্লোবাল দিয়ে বলে দিছি গ্লোবালে। এটাকে আমরা ভিতর থেকে আউটপুট পাইছি, এখন বাইরে থেকে আউটপুট পাই কিনা চেক করি। এই দেখেন আমরা ভিতর থেকে পাইছি, বাইরে থেকে পাইছি। তার মানে আপনি গ্লোবাল কিওয়ার্ডটাকে বা গ্লোবাল যে একটা কিওয়ার্ড দুইভাবে লিখতে পারেন। একটা হচ্ছে আপনি বাইরে একবারে গ্লোবালি ইয়া করে দিতে পারেন, ডিফাইন করে দিতে পারেন। আরেকটা হচ্ছে কি আপনি বাইরে যদি ডিফাইন না করেন, ভিতরে যদি আপনি এখানে গ্লোবাল কিওয়ার্ডটা লাগাই দেন আগে, তো হ্যাঁ যে গ্লোবাল কিওয়ার্ডটা যদি আপনি আগে বসায় দেন তাহলে এটা গ্লোবাল হয়ে যাবে একই। আর বাইরে বসালেও হবে, আবার গ্লোবাল কিওয়ার্ড ভিতরে দিয়ে দিলেও হবে। দুইভাবে আমাদের গ্লোবাল কিওয়ার্ডটা কাজ করে। এই আপনি কি করতেছেন?
আমাদের গ্লোবাল কিওয়ার্ড আর লোকাল কিওয়ার্ডের পার্থক্য, গ্লোবাল গ্লোবাল এবং যে লোকালের পার্থক্য বোঝেন, পার্থক্য জানেন? কালকে কিন্তু এটার উপর পরীক্ষা আছে, আমরা কিন্তু এটার উপর পরীক্ষা নেব। এই পুরোটার উপরে, ফুল ইয়ার উপরে, ভেরিয়েবলের উপরে, ভেরিয়েবল এবং এর আগের যে ক্লাসটা ছিল ওইটার উপরে, দুইটার উপরে পরীক্ষা আছে, এটা কিন্তু মাথায় রাখেন। এরপর চলে আসে আমাদের ডিলেটিং এ ভেরিয়েবল। আমরা একটা ভেরিয়েবলকে ডিলিট করবো কিভাবে? মনে করেন আমাদের এখানে x = 10 দেওয়া আছে, 10 ডিলিট করলাম। আর যদি এখন ডেল দেওয়া দেন, আমরা এখন প্রিন্ট করছি এত, যদি ডেল দিয়ে দেন তাহলে এটা আমাদের ডিলিট হয়ে যাবে না, এটাকে প্রিন্ট করলে আর পাবেন না খুঁজে। এটা কি হয়ে যাবে? কোনটা পাবেন না খুঁজে, ডিলিট হয়ে যাবে, এই ভেরিয়েবল ডিলিট হয়ে যাবে। এই জন্য আমরা কি করতে হবে, সামনে একটা ডেল লাগা দিতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, আপনি যে ভেরিয়েবলটা প্রথম ডিক্লেয়ার করলেন, আপনি x ডিক্লেয়ার করে ফেললেন ফার্স্টে, x = 10 বলে দিলেন। এখন আপনি x টাকে চাচ্ছেন না, এটা ডিলিট করে দিলে একবার ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। কমন এরর্স উইথ ভেরিয়েবল, ভেরিয়েবলের সাথে আমাদের কমন এরর কি? একটা হচ্ছে ইউজিং আনডিফাইন্ড ভেরিয়েবল, একটা হচ্ছে রং টাইপ ইউজেস। একটা হচ্ছে আমরা আনডিফাইন্ড, ডিফাইন্ড করি না, মনে করেন সরাসরি প্রিন্ট x দিয়ে দিলাম, আমরা x নামের কোনো কিছু ইয়াই করি, ডিক্লেয়ারই করি নাই, তখন এটা কি আসবে? আনডিফাইন্ড আসবে। আরেকটা হচ্ছে রং টাইপ ইউজেসটা কি? আমরা মনে করেন x = আমাদের কি দিয়েছি, 10 দিয়েছি, এটা স্ট্রিং। আর আবার আমরা প্রিন্ট করতে চাইছি এটাকে x + 5, এটা কিভাবে? হুম, কিন্তু আমাদের একটা অনেকগুলি অনেক নামে আছে, আমি কোনো কিছুকে ফালাইলাম না, রেখে দিলাম থাকুক, এগুলো আমরা শুধু কি করি, ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিই। এখানে যে print প্রিন্ট দিয়ে দিই, আমরা m নামের কোনো প্রিন্ট ইয়া ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না, আমরা এখানে সরাসরি m দিয়ে দিলাম, আমরা m কে প্রিন্ট করতে চাই। এখন যেটা আউটপুট দেই এটা আসবে না, m is not defined, m কে আমি আগে কখনো ডিফাইনই করি নাই, m নামের কোনো কিছু নাই দেখেন উপরে, m নামের কিছু আছে নাই, এটা হচ্ছে আমাদের এক ধরনের কমন এরর্স, এক ধরনের এরর্স, আমি কোনো কিছু ডিফাইন করি নাই, আমি সরাসরি দিয়ে দিলাম এটা নেম এরর। আরেকটা আছে আমাদের কি, টাইপ এরর। টাইপ এরর কিভাবে? ধরেন আমি এখানে বলে দিলাম m ইকুয়াল, মনে করেন দিয়ে দিলাম 50, ডিক্লেয়ার করে দিলাম। এখন আমি চাচ্ছি এই 50 এর সাথে আর 10 যোগ করে দেওয়ার জন্য, আমি এখানে আসলাম, এসে আমি এটাকে প্লাস চিহ্ন দিয়ে সেরে আমি 1010 দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি m এর সাথে আমার 10 যোগ করার জন্য, আমি যোগ করার জন্য দিলাম, আমি দিলাম, তো আমার হিসেবে তো আমার আউটপুট হওয়ার কথা, কথা হতো 10 আর 50, এখানে 50 আছে আর 10 আছে, কত আসার কথা? 60 আসার কথা। আমরা যখন এখানে আসবো দেখেন সে কি করছে, আমাদের টাইপ এরর, কারণ এটা আমাদের স্ট্রিং, স্ট্রিং এর সাথে তো আমাদের কোনো সংখ্যা যোগ করতে পারি না, স্ট্রিং এর সাথে আমি কিভাবে যোগ করব? হ্যাঁ, এখন আপনার যে নাম আছে, যেমন আমার নাম আছে মেহেদী, মেহেদীর সাথে করলে 10 যোগ করো, দেখি সম্ভব? আমার নাম মেহেদী যেরকম একটা স্ট্রিং, সে এটাকে ধরে নিয়েছি 50 টাকা একটা স্ট্রিং ধরে নিয়েছি, কারণ এটা যেহেতু আমাদের কোটেশনের ভিতরে, এটা টাইপ কাস্টিং করা নাই। এখন এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা টাইপ কাস্টিং এর মাধ্যমে যোগ করতে পারি। টাইপ কাস্টিংটা কিভাবে করবো বলেন? আপনি বলেন টাইপ কাস্টিংটা কিভাবে করবো? যে টাইপে নেবো ওটা বলতে হবে না, আমি এখন 60 বানাতে চাচ্ছি আউটপুট, এটা কি, আমি কিভাবে কাস্টিং করবো? এটাও করতে পারবো, বা আমরা এখান থেকে চাইলে int ইন্টিজার দিয়ে তারপর এটার ভিতরে কন্ট্রোল ভি যদি দিয়ে দিই, সরি, এখন যদি দেই, এখানে আমার আউটপুট কি আসে দেখি, 60। কারণ আমি কি করছি, 50 টাকা যখন ফার্স্টে দিছি, আমি ওটা 50 স্ট্রিং এর মধ্যে লিখে দিচ্ছি, তখন কিন্তু আমাদের একটা টাইপ এরর আসছিল। এখন যখন এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিছি, তাহলে এখন তো আর এই যে কোটেশন থাকা সত্ত্বেও সে ইন্টিজার বানায় নিছি, এটাকে বানায় নিয়ে তারপর আমাদের আউটপুটটা চলে আসছে। তার মানে আমরা টাইপ কাস্টিং এর মাধ্যমে এররটাকে আমরা সলভ করে ফেলছি। তার মানে কোন এরর আসলে আমরা কি করতে পারবো, টাইপ কাস্টিং করে আমরা এররটাকে সলভ করে দিতে পারবো। কারণ আমি আগে বলছি, একটু আমরা পরবর্তীতে কোনো একটা ইয়েতে দেখবো যে আমরা যখন ইনপুট নেব, ইনপুট আউটপুটের সময় দেখবো, ইনপুট নিলে কোনো ইনপুটই আমাদের কোনো নাম্বার হিসেবে আসবে না, মানে ইন্টিজার হিসেবে আসবে না, কোন ইন্টিজার ভ্যালু আমাদের ইন্টিজার হিসেবে আসবে না, কি হিসেবে আসবে, আমাদের সবগুলো স্ট্রিং হিসেবে আসবে। সেই স্ট্রিংটাকে আমাদের কি করতে হবে, কাস্টিং করে নিতে হবে। এ ছিল আমাদের আজকের অপারেটরের ক্লাস। এখন বলেন